তো আমাদের কিন্তু ভেক্টর অধ্যায় শেষ ছিল। তো আজকে আমরা পড়বো যে গুণগত রসায়ন আর কি। অলরেডি তোমাদের স্লাইডটা দিয়ে দিছি আমি, স্লাইড দেখতে পারো, আর এখন তো এনোটেড স্লাইডও দিয়ে দিব, সমস্যা নেই। আর রেকর্ড তো অলরেডি আছে। তো মোটামুটি সাস্টে সবাই আমরা জানি যে আমাদের সাস্টের যে টার্ম গুলো আসে, যদি তোমরা সাস্টের প্রিভিয়াস, তোমাদের আমি বলছিলাম, গ্রুপেও একজন বলছিল যে সাস্টের জন্য কি করব। ফার্স্ট অফ অল আবারও বলে দেই, সাস্টের জন্য মিনিমাম 10 বছরের কুয়েকশন আছে, 10 ইয়ার্স কুয়েকশন আছে। এরকম যে কোনো একটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করবা, সেটা উদ্ভাসের হোক, সেটা জয়কলির হোক, বা সেটা এইটার যে কোনো পাবলিকেশনের হোক। ঠিক আছে, অবভিয়াসলি সেটা হার্ড কপি কালেক্ট করবা, হার্ড কপি। কারণ আমি বলছিলাম সফট কপি থেকে হার্ড কপিটা বেটার, নিজের প্র্যাকটিসের জন্য আর কি। ওকে। তো এই আর কি বিষয়। তাইলে সাস্টের যদি তুমি দেখো যে সাস্টের এই হাবি জাবি ভার্সিটির মতো এত থিওরি টিওরি দেয় না। থিওরি দেখবা, যদি ধরো আমি ফিজিক্সের কথাই বলি বা কেমিস্ট্রির কথাই বলি, পাইবা তুমি 3 থেকে 4 মার্কসের থিওরি। মোস্ট অফ কেসই থাকে ম্যাথমেটিক্যাল পার্ট এবং ট্রিকি যে জিনিসপত্রগুলো। তো এইখানে গুণগত রসায়নেরও আমি ম্যাথমেটিক্স পার্ট নিয়ে আলোচনা করব। আর এইখানে মেবি তোমাদের আয়ন শনাক্তকরণ নাই, আয়ন শনাক্তকরণের টপিক্সটা বলছিলাম তোমরা দেখে নিলেই পারবা, খাতায় লিখে একবার প্র্যাকটিস করবা, তাইলেই মোটামুটি পারবা আর কি। আর তোমাদের তো আমি দিছিলাম যে শাস্ত্রের যে প্রশ্ন, গুণগত রসায়নের সম্ভাব্য প্রশ্ন প্লাস ইনক্লুডেড আরো কিছু প্রশ্ন এড করে দিছিলাম। তো শুরু করি। প্রথম হইল আমাদের কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং আকার আকৃতি। তো আমরা জানি যে কোয়ান্টাম সংখ্যা, আমরা জানি যে 4টা কোয়ান্টাম সংখ্যা আছে। 4টা কোয়ান্টাম সংখ্যা কি কি? এন, এল, এম আর এস। এখন এন দ্বারা কি বোঝায়, এল দ্বারা কি বোঝায়, এম দ্বারা কি বোঝায়, এন্ড এস দ্বারা কি বোঝায় আমরা নিশ্চয়ই সবাই জানি। আচ্ছা মমিতা, আমাকে বলতে পারবা এন দ্বারা কি বোঝায়? বারক্যাস। সাম্মি, বলতে পারবা যে এন দ্বারা কি বোঝায়, কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা কি বোঝায়? আচ্ছা, তো তোমরা রেসপন্স করছো না, সো আমি বলে দিই। আচ্ছা, মেসেজ দিস। প্রধান কোয়ান্টাম সংখ্যা, হ্যাঁ প্রধান কোয়ান্টাম সংখ্যা আমি জানি, বাট ওই অ্যাকচুয়ালি প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করে, আই মিন পরমাণুর কি প্রকাশ করে, আমি সেটা জানতে চাচ্ছি। এটাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর সংখ্যা বা অরবিট সংখ্যা যাই বলো না এখানে বলে, বাট ওই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা অ্যাকচুয়ালি কি করে বা কি প্রকাশ করে? সমস্যা নাই, এইখানে তো ক্লাসে এত, তোমাদের এই গ্রুপে এত পোলাপাইন নাই, সো আনমিউট করে বলতে পারো। টাইপ করতে অনেক সময় লাগবে তো। আচ্ছা, তো আমি বলে দিই, সেটা হলো আকার নির্দেশ করে, আকার। ওকে, সেটা আকার নির্দেশ করে। দেন এল দ্বারা সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমাদের আকৃতি নির্দেশ করে, আকৃতি। এবং এই সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেটা মান, আচ্ছা একটু পরে আমি মান নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। আর এম দ্বারা হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সেটা ত্রিমাত্রিক দিকবিন্যাস, ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করে। আর সেটা হইলো ঘূর্ণন নির্দেশ করে, সেটা ঘড়ির কাঁটার দিকে, মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, সেটা নিজককে ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি তোমার বিপরীত দিকে ঘুরবে, সেই জিনিসটা নির্দেশ করে। এখন আসি এইগুলার মান, এখান থেকে আমাদের প্রশ্ন আসার পসিবিলিটি আছে। সো এইগুলার মান অ্যাকচুয়ালি কি? তাহলে এন এর মান হয় আমাদের জিরো, না সরি, এন এর মান জিরো হতে পারে না, এটা মাথায় রাখবা। এন এর মান হয় আমাদের 1 2 3 4 ডট 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 একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা পূর্ণ সংখ্যা, অবভিয়াসলি পজিটিভ পূর্ণ সংখ্যা, কখনোই ঋণাত্মক হতে পারে না। আর এল এর মানটা হয় তোমার জিরো থেকে বিসমিল্লাহ করে n-1 পর্যন্ত। এইগুলো আমরা সবাই জানি।
দেন এম এর মানটা হয় তোমার -L থেকে শুরু করে 0 টাচ করে +L পর্যন্ত। আর এস এর মান অলওয়েজ হয় +½ না হয় -½ অলওয়েজ +½ না হয় -½ এখন তাইলে দেখো আমরা ইজিলি এমসিকিউ টাইপের যেগুলো আসে এইগুলো কিন্তু আমরা ইজিলি সলভও করতে পারি। লাইক দ্যাট, কোনো একটার বললো যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হলো 3, তার মানে তার সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হতে পারে, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হতে পারে 2 1 0, এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে। বাট এল এর মান কখনোই কি হবে না, 3 হবে না। এল এর মান কখনোই 3 হতে পারবে না। ঠিক আছে। আবার দেখো এম এ এল এর মান তো তোমার 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। তাহলে এম এর মান হইতে পারে 2 যদি হয় এল এর মান, তাহলে এম এর মান হইতে পারে তোমার +-2 +-1 0। আর 1 যদি হয় তাহলে এম এর মান হইতে পারে +-1 0, আর 0 হইলে তো আমাদের এম এর মান 0। ওকে। আবার ওই যে এম এর সংখ্যা দ্বারা কিন্তু অরবিটাল রিপ্রেজেন্ট করে, অরবিটাল, অরবিটাল এম এর সংখ্যা দ্বারা কিন্তু আমাদের অরবিটালকে রিপ্রেজেন্ট করে। এই সবগুলোই কিন্তু আমরা মোটামুটি জানি, জাস্ট আমি তোমাদের এগেইন আবার রিকল করিয়ে দিচ্ছি আর কি। বুঝা গেল? আচ্ছা, এখন দেখো আমরা যে ওই যে এল এর মান জানলাম, এল এর মানের উপর ভিত্তি করে আমাদের কিন্তু 4টা উপশক্তি স্তর আছে। 4টা উপশক্তি স্তর। কি কি উপশক্তি স্তর দেখো, এল এর মান যদি 0 হয় তাইলে সেটাকে বলতে পারি আমরা এস উপশক্তি স্তর, এবং তার আকার বা আকৃতি হইল গোলাকার বা বৃত্তাকার, বৃত্তাকার। ওকে। আচ্ছা, এবং এর ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হইল 2টি। এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হইল 2টি। এইগুলা কিন্তু আমরা উপশক্তি স্তর দেখতেছি, লিখে দেই উপশক্তি স্তর। তোমরা যদি খাতা কলম নিয়ে বসে থাকো তাইলে কিন্তু তোমাদের জন্য বেটার হয়, সাথে সাথে ক্লাসটা করে ফেললা, আর তোমাদের সেকেন্ড বার করতে হবে না আর কি। আচ্ছা, দেন দেখো এল এর মান যদি 1 হয় তাইলে সেটা হবে আমাদের পি উপশক্তি স্তর। সেটার আকৃতি কিরকম, ডাম্বেল আকার, ডাম্বেল। এবং এই উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারে, এই উপশক্তি স্তর আমরা জানি সর্বোচ্চ 6টি ইলেকট্রন ধরতে পারে। দেন এল এর মান যদি 2 হয় সেটা হলো ডি উপশক্তি স্তর, সেটা হলো ডাবল ডাম্বেল। সে কয়টা ইলেকট্রন ধরতে পারে, সে আমাদের জানি কয়টা, 10টি ইলেকট্রন ধরতে পারে। আর এল এর মান যদি 3 হয় সেটা হলো এফ উপশক্তি স্তর, এবং সেটার আকৃতি হইলো জটিল, এবং সে কয়টা ইলেকট্রন ধরতে পারে, সে 14টি ইলেকট্রন ধরতে পারে। ফুলে আমরা এই সবগুলোই জানি। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, যে প্রতিটি অরবিটাল, প্রতিটি অরবিটাল সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধরতে পারে, সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, ধারণ করে। প্রতিটি অরবিটাল সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করে। এতটুকু কি ক্লিয়ার আমরা? জি। আচ্ছা, ফাইন। প্রতিটি অরবিটাল, এখন দেখো ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি বলি, তোমাকে যদি প্রধান শক্তি স্তর হিসাবে দিয়ে দেয়, তাহলে তোমাকে যদি বলে এন তম শক্তি স্তরে, এন তম শক্তি স্তরে কতটি ইলেকট্রন ধারণ করতে পারে, কতটি ইলেকট্রন ধারণ করবে, ধারণ করবে। তাহলে এন তম শক্তি স্তরে বলছে, তাইলে যদি আমাদের এইভাবে শক্তি স্তর দিয়ে বলে ইলেকট্রন কতটা ধারণ করবে, লাইক দ্যাট পঞ্চম ষষ্ঠ, তাহলে ফর্মুলাটা হইলো 2n²। ওকে, 2n²। আর এটা তো ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখন যদি বলে এন তম শক্তি স্তরে কতটি অরবিটাল আছে, তাহলে সেটা হইলো n²। এইটা হইলো অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা। ওকে। তাইলে আমাদের যদি বলে এন তম শক্তি স্তরে কতটি অরবিটাল, তাইলে ফর্মুলা হইলো n²। আর কতটি ইলেকট্রন ধারণ করতে পারে সেটার ফর্মুলা হইলো 2n²। তো এই সব কিছুই জানি আমরা। আচ্ছা, আকার আকৃতি সবকিছু পড়ে নিছি। আর আরেকটা জিনিস একটু, আচ্ছা আর এটা লাগবে না, এটা রিটেন হইলে আমি বলতাম যে রিটেনের জন্য দেখে নিবা আর কি। আচ্ছা, তো ক্লাসে তো তোমরা দুইজনই আছো,
দেখি কাইন্ডলি এই প্রশ্নের সলিউশনটা কি হবে, মানে আনসার কত হবে, A B C D E, কোনটা রাইট আনসার হবে একটু বলো তো। যে বলছে কি, কোয়ান্টাম সংখ্যা n l m দ্বারা যথাক্রমে মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ সংখ্যা বোঝায়, নাকি পরমাণুতে ইলেকট্রনের আকৃতি, প্রোটনের আকৃতি এবং নিউট্রনের আকৃতি বোঝায়, নাকি পরমাণুতে অরবিটালের আকার, আকৃতি ও ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝায়, কোনটা হবে রাইট আনসার? একটু মেসেজ করো তো, বা সি হবে ভাইয়া। কত হবে? বুঝি নাই মৌমিতা, কি বলছো? সি হবে। আচ্ছা, তো আমাদের এইটার আনসারটা হবে সি। কারণ এন দ্বারা আমরা জানি যে পরমাণুতে অরবিটাল আকার বোঝায়, এল দ্বারা বোঝায় আকৃতি এবং এম দ্বারা বোঝায় ত্রিমাত্রিক বিন্যাস। দিতে পারলাম ত্রিমাত্রিক বিন্যাস। আচ্ছা, কেন আরেকটু জিনিস আমি বলে নিই, আইসোটোপ, আইসোটোন, আইসোবার এগুলো আমরা জানি, তবু আমি একটু বলে নিই আইসোটোপ। এই টপিক থেকে সার্চটা আসে নাই, এর জন্য আমি এই স্লাইডে মানে উল্লেখ করি নাই, যদিও দিয়ে দিলেও দিতে পারে। আইসোটোপ কি, যাদের ইলেকট্রন সংখ্যা সমান, সরি, যাদের প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, সংখ্যা সমান। একটা জিনিস মনে রাখবা, আইসো মানে হইল সমান, আইসো গ্রিক আইসো সমান মানেই হইল সমান বা একই, আইসো মানেই একই বা সমান। সমান না মৌমিতা, তোমার কথা শোনা যায় নাই আর কি, তুমি দুইবারই আনমিউট করে বলছিলা শোনা যায় নাই, বাট প্রথমবার সাউন্ড আসছিল। দেন হইল আইসোবার, আইসোবার। তো আইসোবার মানে কি, আইসো মানে তো সমান, আর এই ভার মানে এই যে শেষের বার দ্বারা বুঝি, মনে রাখবো আমরা ভর সংখ্যা। ভর সংখ্যার এনাদার নাম কি? ভর সংখ্যার এনাদার নাম কিন্তু নিউক্লিয়ন সংখ্যা, নট নিউটন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা। এবং ভর সংখ্যার মধ্যে কে আছে, ভর সংখ্যার মধ্যে আমাদের কে আছে, নিউটন প্লাস প্রোটন, অর্থাৎ এন প্লাস পি। ভর সংখ্যার মধ্যে আমাদের ইনক্লুডেড আছে এন প্লাস পি। তারপরে আইসো বার গেল, দেন হইল আইসো টন, আইসোটন, যাদের কি সমান, যাদের নিউটন সমান, নিউটন সংখ্যা একই, যাদের নিউটন সংখ্যা একই। তো এই বিষয়গুলো আমরা জানি, এর জন্যই আমি আর কি এখানে উল্লেখ করি নাই। সো এইগুলো আমরা অপশন দেখলে কিন্তু আমরা আনসার করতে পারবো, এতটুকু কনফিডেন্স আমাদের নিশ্চয়ই আছে। দিতে পারলাম? আচ্ছা, তো গেল। ওকে, এখন আমাকে বলো তো এইটার আনসার কি হবে, যে এইটার আনসার কত হবে? এনিওয়ান? হ্যাঁ, আচ্ছা। তো মমিতা বলছে যে আনসারটা এ হবে। তো আমরা একটু দেখার ট্রাই করি, যে বলছে কি নিচের কোনটি, মানে কোন কোয়ান্টাম বিন্যাসটি সম্ভব নয়। প্রশ্ন বলছে কি কোন কোয়ান্টাম বিন্যাসটি সম্ভব নয়, এটাই আমরা দেখি। আচ্ছা, তো এতে কি দিছে, এন এর মান দিয়া দিছে আমাদের 4,
এল এর মান দিয়েছে 2, আমাদের এম এর মান দিয়ে দিছে -3, আর কি দিয়ে দিছে আমাদের এস এর মান দিয়ে দিছে +½ তাহলে এল অনুযায়ী, সরি, এন অনুযায়ী এল এর মান কারেক্ট, বাট এল অনুযায়ী এম এর মানটা কারেক্ট নয়। তার মানে আমাদের আনসার ফার্স্টেই আমরা সিলেক্টেড করতে পারছি যে এটাই হবে আমাদের রাইট আনসার। শাম্মী, এটা কি বুঝতে পারছি এ যে রাইট আনসার হবে? জি, ওকে। তাইলে যদি আমরা এটা বুঝে থাকি তাইলে তো আর ওকে, এই প্রশ্নটা আমরা এখন স্কিপ করতে পারি এত। ওকে, এই প্রশ্নটা একটু মজাদার প্রশ্ন। এই প্রশ্নটা কি, এই প্রশ্নটা সলভ করার জন্য তোমাদের খাতা কলম লাগবে অ্যাকচুয়ালি। তো তোমরা যদি পসিবল হয় বলো তো এটার আনসার কত হবে। একটু টাইম নিতে পারো, নিয়ে বলতে পারো যে এইটার আনসার কি হতে পারে। তবু আমি ইলেকট্রন বিন্যাস করে দেই। বলছে কি ক্লোরিনের 14তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট নিচের কোনটি সঠিক। তাহলে ক্লোরিনের আমরা ইলেকট্রন বিন্যাস করি। ক্লোরিন তো 17, তাইলে সেটা ইলেকট্রন বিন্যাস কি হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। ওকে, তাইলে আমাকে বলছে 14তম ইলেকট্রনের জন্য। তাইলে এইখানে 10 2 12, 14তম ইলেকট্রনটা পি অরবিটাল আছে, অর্থাৎ 3p অরবিটালে আছে। তাহলে এটাকে আমরা একটু ইলাবোরেট করে রাখি। 3p কে যদি আমরা বক্স পদ্ধতিতে লিখি আমাদের সুবিধার জন্য আর কি, 5টা আছে, ফার্স্ট অফ অল একটা একটা করে যাবে। তাইলে এইখানে কত গেল, এখানে তো অলরেডি 12টা গেছে কি, তাইলে 13, 14, 15, দেন হইলো আমাদের 16, দেন হইলো আমাদের 17, এইটা হইলো আমাদের 16, এইটা হইলো আমাদের 17। এই হিসাবটাকে বুঝতে পারছি। তাইলে এইটাকে যদি ধরি আমি পি এক্স, এইটা হইলো আমাদের পি ওয়াই, এইটা হইলো আমাদের পি জেড। আমরা যদি হুন্ডের ইলেকট্রন বিন্যাস জানি তাইলে হুন্ডের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী বলতে পারি। তাইলে আমরা বলতে পারি যে ক্লোরিনের 14তম ইলেকট্রনটা আছে পি ওয়াই তে, আমার রাইট, পি ওয়াই তে আছে, এবং কি 3p ওয়াই তে। তার মানে এন এর মান হইলো আমাদের 3। আচ্ছা, পি তে আছে এর জন্য এল এর মান কত হবে আমাদের 2। আচ্ছা, দেন এম এর মান কত হবে, এম এর মান হইতে পারে তোমার যে তোমার, সরি, এল এর মান 2 হবে না, এল এর মান আমাদের 1 হবে, পির জন্য এল এর মান 1। ওকে, তাইলে এম এর মান হইতে পারে আমাদের যে এম এর মান +1, +-1, 0। এখন সেটা প্লাস, মানে আমি যদি এলাবোরেট করে লিখি তাইলে -1, 0, 1, p1। তাইলে আমরা এখন বলতে পারি যেহেতু এইটাকে আমি নর্মালি সংখ্যা রেখা হিসেবে ধরে নেই, -1, এটা হলো 0, এইটা হলো তোমার +1। তার মানে আমি এম এর মান নিতে পারি, আমি 0 নিতে পারি। আর এস এর মান +½ ফার্স্ট ইলেকট্রন, এজন্য আমি +½ নিচ্ছি। তাইলে আনসারটা কি দাঁড়াইলো, 3 1 0 +½ দেখি আমরা এটা আসেনি, 3 আছে, 1 আছে, 0 আছে, +½ আছে। তাহলে আনসারটা হবে ডি। এটাকে বুঝতে পারছো সবাই? জি, ওকে, ফাইন। আমরা যদি সবাই এটা বুঝতে পারি। আচ্ছা, এখন ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস আমরা সবাই জানি। আমরা ইলেকট্রন নরমালি কিসের ভিত্তিতে বিন্যাস করি, আফবাউ নীতি ভিত্তিতে, আফবাউ নীতি। আচ্ছা, তো আফবাউ একজন বিজ্ঞানীর নাম, বাট আফবাউ ওয়ার্ডটা কোন ধরনের ওয়ার্ড, মানে কোন দেশি শব্দ, জার্মান শব্দ, জার্মান শব্দ, যার অর্থ কি, যার অর্থ হলো বিল্ডিং আপ, বিল্ডিং আপ, বিল্ডিং আপ। আফবাউ একটি জার্মান শব্দ যার অর্থ হলো আমাদের বিল্ডিং আপ। ওকে,
তো এর ভিত্তিতে আমরা ইলেকট্রন অর্থাৎ হাফবাউ নীতি অনুসারে আমরা জানি কি যে পরমাণুতে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করে, পরমাণু অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করে যেন তারা সর্বনিম্ন শক্তি স্তর আগে পূরণ করে দেন উচ্চ শক্তি স্তরে যায়, বা সর্বনিম্ন শক্তির অরবিটাল পূরণ করে দেন উচ্চ শক্তি স্তরে যায়। তাহলে আমরা অরবিটালের শক্তি কিভাবে জাজমেন্ট করি? আমরা অরবিটালের শক্তি জাজমেন্ট করি এন প্লাস এল এর সাহায্যে, আমাই রাইট? তো এন প্লাস এল এর সাহায্যে প্রকাশ করি বিদায় এইটাকে এন প্লাস এল নীতিও বলা হয়। তো এন কি আমাদের, এন হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল কি আমাদের উপশক্তি স্তর সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সো এইগুলা সম্পর্কে আমরা জানি, বিস্তারিত জানি। এখন তোমাকে এমসিকিউতে একটা ইলেকট্রন বিন্যাসও দিয়ে দিতে পারে। তাহলে আমাদের যদি বড় একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে দেয়, লাইক দ্যাট, তোমার আমরা তো 30-এর মধ্যে মুখস্থই ডিরেক্ট বসাইতে পারি। এখন তোমাকে দিয়ে দিল ধরো 61, 62, এইগুলা কেমনে করব? তো আমরা মেবি একটা এইভাবে একটা চার্জ ছিল যে 1s, 2s, 2p, দেন 3s, 3p, 3d সামথিং, এইভাবে আমরা রেখা টানতাম, টেনে টেনে আমরা করতাম হোয়াটএভার, আমাদের এইভাবে একটা চার্ট ছিল। সো এই চার্ট দিয়ে তুমি যে করবা বা সাজাইবা অনেক টাইম ওয়েস্ট। সো এইটার একটা আমরা ট্রিক্স ইউজ করতে পারি ইলেকট্রন বিন্যাসের। ট্রিক্সটা চাইলে তুমি খাতায়ও লিখতে পারো, যে ট্রিক্সটা আমরা আফবাউ নীতির যে ট্রিক্স সেটা কেমনে ইউজ করতে পারি। তো এইটা এইভাবে মনে রাখি আমি আর কি, একটা লাইন আকারে বা ছন্দ আকারে, যে এসো, এসো প্রিয়া, এসো, মানে যা বলবো আমি ডাবল ডাবল বলবো, এসো এসো প্রিয়া এসো, প্রিয়া এসো। দেন আমরা বলবো ডিপিএস করো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। সো আই এম শিওর এইগুলো তোমাদের মাথার উপর দিয়ে গেছে, এখানে কি হাবি জাবি লেখছে যে এসো এসো প্রিয়া এসো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। তো আমি একটু ক্লিয়ার করে দিই। এই এসো মানে এস, এস, পি, এস, পি, এস, ডি, পি, এস, ডি, পি, এস, এফ, ডি, পি, এস, এফ, ডি, পি, এস। ওকে। তাইলে এই যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করবো, আমরা তো আর এইগুলা লিখবো না, এইগুলা জাস্ট তুমি যদি 2-3 বার পড়ো তাইলে তোমার মাথার মধ্যে এটা সেট হয়ে যাবে। তখন কিন্তু তুমি ডিরেক্ট এস, এস, পি, এস, পি, এস, পি এইভাবে লিখে যাইতে পারো। এখন লিখে গেলা, কারণ আমরা তো জানি যে ইলেকট্রন বিন্যাসের সময় যে 1s, 2s এইভাবে নাম্বার গুলা বসাইতে হয়। তাহলে দেখো এস কিন্তু আমাদের প্রথম শক্তি স্তরে আছে, এম আই রাইট? প্রথম শক্তি স্তরে কিন্তু এস অরবিটালটা শুরু হয়। তাহলে এস এর যাত্রাটা শুরু হয় 1 দ্বারা। তাহলে এস এর যতগুলো সংখ্যা আছে ক্রমিক ভাবে বসিয়ে যাবা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, শেষ। আমাদের পি এর যাত্রা কই থেকে শুরু হয়? পি এর যাত্রা শুরু হয় আমাদের সেকেন্ড অরবিটাল থেকে, সেকেন্ড অরবিটাল থেকে। তাহলে পিটা শুরু হবে 2 থেকে, পি এর ক্রমিক নাম্বারটা শুরু হবে 2 থেকে, অর্থাৎ 2, 3, 4, 5, দেন 6, দেন হইলো 7। আমাদের ডিটা শুরু হয় কই থেকে? আমাদের ডিটা শুরু হয় থার্ড কোয়ার্ট, মানে তৃতীয় শক্তি স্তর থেকে। ডিটা শুরু হয় আমাদের তৃতীয় শক্তি স্তরে। তো তার মানে ডি এর যে আমাদের যে অরবিটালের গণনাটা সেটা শুরু হবে 3 থেকে, 3, 4, 5, দেন 6। সিমিলার কেস আমাদের এফটা শুরু হয় 4 থেকে, তাহলে এফটা শুরু হয় আমাদের 4, 5, শেষ। এখন দেখো তাইলে এই যে রেঞ্জ গুলো আছে, যে 1s থেকে 2s এ যাবে, 2s থেকে, এইভাবে তুমি যদি রেঞ্জ সাজিয়ে লেখো তাইলে হোপফুলি তোমার টাইমটাও সেভ হবে, এবং যে কোনো ইলেকট্রন সংখ্যারই দেখ তার তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা। সো
সো এইটা তুমি যদি একবার বা দুইবার প্র্যাকটিস করো, যাদের কাছে নিউ আর কি, তোমরা যদি একবার বা দুইবার প্র্যাকটিস করো, হোপফুলি তোমাদের কিন্তু প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এবং এটা কিন্তু অরবিটালের শক্তির নিম্নক্রম থেকে উচ্চক্রমেই সাজানো আছে, যেভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি আর কি। তার মানে ছন্দটাকে এসো এসো প্রিয়া আসো প্রিয়া আসো, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো, অর্থাৎ যাই আমি বলবো সব ডাবল ডাবল বলবো, এবং কার মিনিং কি আমি এটা বুঝিয়ে দিলাম আর কি। এটা কি বুঝতে পারছি, বা কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? বুঝছি। ওকে। এগুলা জাস্ট আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তোমরা এটা আয়ত্তে আনতে পারবে আর কি। তারপরে দেখি আমরা ইলেকট্রন বিন্যাসের মধ্যে হুন্ডের নীতি। তো হুন্ডের নীতির আরেকটা নাম কি? যে বক্স নীতি। তো হুন্ডে সাহেবে কি বলছেন, যে অরবিটাল ইলেকট্রন গুলো এমন ভাবে প্রবেশ করে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম অবস্থা থাকতে পারে, অর্থাৎ তারা বেজোড় অবস্থা থাকতে পারে। এবং এই যে অযুগ্ম যে ইলেকট্রন গুলা, এই ইলেকট্রন গুলার ঘূর্ণন যাতে একই দিকে হয়, অযুগ্ম ইলেকট্রনের ঘূর্ণন যাতে একই দিকে হয়। তাইলে লাইক দ্যাট আমরা যদি নাইট্রোজেন 7 এর যদি করি, তাইলে সেটা ইলেকট্রন বিন্যাস করলো 1s2 2s2 দেন 2p3। আমরা x1 y1 Z1। তাহলে এটাকে বক্স পদ্ধতি যেহেতু বলা হয়, এই যে 1s, 3টে আছে, এইভাবে আমরা বক্স দিই। তুমি চাইলেই কিন্তু এটাকে এইভাবে লিখতে পারো না, px2 দেন py1 দেন pz0, এইটা কিন্তু তুমি লিখতে পারবা না। আগে তোমাকে সিঙ্গেল সিঙ্গেল করে সবগুলা অরবিটাল, অর্থাৎ এইটা লেখার কোনো রাইটস নাই। আগে তোমাকে সিঙ্গেল সিঙ্গেল করে যতগুলা ইলেকট্রন আছে সবগুলা অরবিটালে ডিস্ট্রিবিউশন করতে হবে। দেন যদি ওভার ফ্লো থাকে বা ওভার ইলেকট্রন থাকে, নেক্সট অরবিটাল মানে দুইটা, একটা অরবিটালে তো দুইটা ইলেকট্রন ধরতে পারে, দুইটা ফ্লো করবা। দেন যদি থাকে, তাহলে পরবর্তী উপশক্তি স্তর বা পরবর্তী অরবিটালে মুভ করবা। এটাই হলো আর কি হুন্ডের নীতি। আচ্ছা, তো মোটামুটি ইলেকট্রন বিন্যাসটা আমাদের ক্লিয়ার হয়েছে। এখন যদি আমরা এই প্রশ্নটা দেখি, যেটা সাস্ট 2017-18-তে আসছে, প্রশ্নটা যদি আমরা একটু পড়ার ট্রাই করি, তাইলে সেটাতে কি বলছে দেখো। একটি মৌলের শেষ তিনটি অরবিটালের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এইটা মৌলটির পারমাণবিক সংখ্যা কত? তার মানে এটা কিন্তু হইলো শেষ তিনটা অরবিটালে, তার মানে আগের যতগুলো অরবিটাল আছে সবগুলা কি আছে, আমাদের ফুলফিল আছে। এটা থেকে আমরা এতটুকু ক্লিয়ার যে ফুলফিল আসে। তাইলে এইখানে কত পর্যন্ত গেছে? 5s পর্যন্ত গেছে। তাইলে আমি যদি বসাই দেখো, আগের যে অরবিটাল গুলো আছে সেগুলো ফুলফিল আছে, লাইক দ্যাট এসো, এসো, প্রিয়া, এসো, সরি, এসো। দেন হইলো ডিপিএস করো, এসো এসো প্রিয়া এসো প্রিয়া এসো, এসো। দেন ডিপিএস করো, ডিপিএস করো, ঠিক আছে, 4p ডিপিএস। 5s কত দেয়া আছে? 1 দেয়া আছে কিন্তু। ডিপিএস, ডিপিএস করো, ডি, 4d6 দেওয়া আছে, ডিপি, ডিপিএস, ওয়েট, শেষ তিনটি অরবিটালে দেওয়া আছে, কয়টা গেল? দুইটা, চারটা, ছয়টা, 10টা, 10, এখানে কয়টা? 20টা। প্রশ্নটা ভুল লিখলাম নাকি? 10, 11। এটা 4D হবে না, এটা 3D হবে। দুইটাই আমি 4D লিখছি। প্রশ্নের ডাটা একটু ভুল আছে, ওয়েট, প্রশ্নটা কারেকশন করে নেই। আর সাস্ট কত আছে? 17-18। ওই দিকে প্রশ্নটা তুলছিলাম। 4p6 3d4 5s।
এইটাতে ভুল আছে, এখানে আমি যেটা লিখছি 4d6, এটা হবে তোমার 4p6। এইটা 4d না, এটা হবে 4p6। ওকে, 4p6। আচ্ছা, 4p6, দেন হইল 4d, কত আছে 4d4 আর 5s1। ওকে, তাইলে বাকিটা মিলবে। আচ্ছা, 4p6 5s1, তাইলে এই দেখো আর আমাদের এইখানে যাওয়া লাগবে না কিন্তু, এই যেন আমি ওভার গেছি, এইগুলো যাওয়া লাগবে না। তাইলে এইখানে আছে 11টা। তাইলে দেখো 10, 10 10 20, আর 11 কত, এখানে 11টা নেই। সি হবে, হ্যাঁ আনসার সি হবে, 41 হবে। জাস্ট আমার প্রশ্নে মিসিং ছিল আর কি। প্রশ্নের মধ্যে ছিল 4p6, 5d4 আর 5s1। আনসার হবে 41। আর এইগুলো পারবা তোমরা। আচ্ছা, এটা হবে 4p, 4p। আচ্ছা, পরেরটাতে যদি দেখি আমরা, এইটা, এইটাতে কি বলছে দেখি আমরা। প্রশ্নটা একটু ট্রিকি এবং একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয়েছে, বা জেনারেল নিয়মের ব্যতিক্রম। বলছে কি দেখো, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। এখন বলছে কি মৌলটির এত গ্রামে কতটি ইলেকট্রন আছে। এখন এইখানে ইলেকট্রন কয়টা দেওয়া আছে, 17টা দেওয়া আছে। সেটা কয়টার জন্য, একটি মৌলের জন্য, অর্থাৎ একটি পরমাণুর জন্য। ওকে, তাইলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম একটি পরমাণুতে কয়টি ইলেকট্রন আছে, 17টি ইলেকট্রন আছে। আমার রাইট? আচ্ছা, এখন একটি পরমাণুতে 17টি ইলেকট্রন থাকে কোন মৌলের বলো তো? ক্লোরিনের, ক্লোরিনের থাকে। তাহলে ক্লোরিনের মোলার আণবিক ভর কত? আমরা সবাই জানি ক্লোরিনের মোলার আণবিক ভর হলো 35.5 গ্রাম। ফাইন, এটা হলো 1 মোল ক্লোরিনের মোলার আণবিক ভর। তাইলে তোমাকে যদি প্রশ্ন করতো যে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস হতো, তার 1 মোলে কতটি ইলেকট্রন আছে, তাহলে তুমি ইজিলি বলতে পারতা যে একটাতে এতটি ইলেকট্রন আছে, তাইলে 1 মোল সমান কতটি আমরা জানি, 6.023 ইন্টু 10^23। দ্যাটস ওয়াই আনসারটা হইতো 17 ইন্টু 6.023 ইন্টু 10^23টি, যদি সেটা 1 মোল থাকতো। বাট এখানে কত মোল আছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা মোল কিভাবে বের করতে পারি? আমরা এন সমান জানি কি, W/M। তাহলে এখানে ডাব্লিউ এর মান কত দেওয়া আছে আমাদের, ডাব্লিউ এর মান দেওয়া আছে 6.24078 ইন্টু 10^24। আর এম এর মান কত জানি আমরা, 35.5। তাহলে এইখানে এন এর মান পেয়ে গেছি। আচ্ছা, এই যে তুমি যে ইলেকট্রন সংখ্যাটা বের করছো, সেটা কত মূলের জন্য বের করছো? সেটা বের করছি আমরা 1 মোলের জন্য। বাট এইখানে কতটুকু মূল সংখ্যা আছে, এই যে এন মূল আছে না? তাহলে 1 মোলের জন্য যদি এতটুকু থাকে, তাহলে এন মূলের জন্য কতটুকু থাকবে, এন ইন্টু 17 ইন্টু 6.023 ইন্টু 10^23। এইটা কি বোঝা গেল? তাইলে এখন এন এর মানটা তো আমরা এখান থেকে বের করতে পারি। বের করে যদি আমরা ক্যালকুলেশন করি, তাইলে কিন্তু আনসারটা চলে আসবে। তাহলে আমরা দেখি আনসারটা কত আসে। যে এন 6.024, সরি 24078 ইন্টু 10^24 ইন্টু 17 ইন্টু 6.023 ইন্টু 10^23 বাই হইল 35.5। আচ্ছা, ওকে, তাইলে এইটার আনসার হবে 18।
এটা তুমি যদি করো, আর এইখানে 10 ইনভার্স 24 লেখছি, এটাই হবে 10 ইনভার্স 23 গ্রাম। তাহলে আনসারটা আসে দেখো 17.99। তাহলে এটাকে তুমি চাইলেই কিন্তু 18 লিখতে পারো। তার মানে একটি মৌলের এত গ্রামে কতটি ইলেকট্রন আছে সেটা কি বুঝতে পারছি আমরা? জি। ওকে। আচ্ছা, এখন আসে আমাদের কোয়ান্টাম বলবিদ্যা। আচ্ছা, ক্লাস টাইম শেষ হয়ে যাবে। আমি এক 2 মিনিটের ভিতরে নিউ একটা লিংক দিব, তোমরা চাইলে নিউ লিংকে জয়েন করতে পারো। ওকে। ওকে, আমরা শুরু করে দিই আমাদের সেকেন্ড সেশন। তো কৌণিক ভরবেগ, আমরা যে বুরের মতবাদ অনুসারে কৌণিক ভরবেগ এম বি আর সমান আমরা কি জানি? এম বি আর সমান জানি কি এন এইচ বাই হইলো আমাদের 2 পাই। এম কি? এম হইলো যে আমাদের ভর, ভি কি? বি হইলো যে কক্ষপথে ইলেকট্রন আবর্তনরত, সেই কক্ষপথে ইলেকট্রনের গুণনরত ইলেকট্রনের বেগ। আর কি? আর হইলো আমরা জানি যে কক্ষপথের ব্যাসার্ধ। এইচ কি? এইচ হইলো আমাদের জানি প্লাঙ্কের ধ্রুবক। এন কি? এন জানি আমরা কক্ষপথের সংখ্যা বা অরবিটাল সংখ্যা। আর পাই তো আর পাই। তো প্লাঙ্কের ধ্রুবকের মান কত আমরা জানি? এইচ 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটা হলো আমাদের প্লাঙ্কের ধ্রুবকের মান। তো এইটা আমরা সবাই জানি যে কৌণিক ভরবেগ যে বিষয়ক মতবাদ যেটা দেওয়া হয়েছিল। দেন হইলো শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ, সেটা কি রকম ছিল? সেটাও আমরা জানি যে শক্তি, ধরো একটা শক্তি স্তর থেকে, ধরো লাইক দ্যাট, দ্বিতীয় শক্তি স্তর হতে হতে আমাদের ধরো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসছে। তাইলে আমাদের প্রত্যেকটা অরবিটালের বা প্রত্যেকটা তোমার কক্ষপথের আমরা জানি একটা নির্দিষ্ট শক্তি আছে। তাইলে দ্বিতীয় কক্ষপথের শক্তিটাকে ধরলাম আমি E2, আর প্রথম কক্ষপথের শক্তিটাকে ধরলাম আমি ই ওয়ান। ই টু আর ই ওয়ান। তাইলে আমরা এই যে শক্তির যে পার্থক্যটা, এই শক্তির পার্থক্যটা হবে, অর্থাৎ ডেল ইটা আমরা জানি যে প্লাঙ্কের মতবাদ অনুসারে ডেল ইটা হয় তার কম্পাঙ্কের সমান নিউ। অর্থাৎ তুমি ডেল ই সমান লিখতে পারো তাইলে এইচ নিউ। এটা প্লাঙ্কের যে কোয়ান্টাম বলবিদ্যা আছে সেই মতবাদ অনুসারে আমরা সেটা লিখতে পারি। ওকে। তাহলে ডেল ই মানে কি? ডেল ই মানে হইলো তোমার এই যে কক্ষপথের যে শক্তিগুলো আছে এই শক্তিগুলোর পার্থক্য, ডিফারেন্স। উফুলে আমরা এইগুলো জানি যে এটা আমরা পাইছি কি বুরের মতবাদ অনুসারে। ওকে। তাহলে এই ছিল শক্তির স্তর বিষয়ক, শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ। এই টপিকস রিলেটেডও আমরা ম্যাথ দেবো বা প্রবলেম সলভ দেখবো। তারপরে এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো কিন্তু তোমরা ডাহা মুখস্থ করে নিতে পারো। বইতে আমাদের অনেক বড় ইকুয়েশন ডেভেলপ করে দিছে, যে এম স্কোয়ার জেড স্কোয়ার হাবি জাবি অনেক কিছুই আছে। সো আমি এইটাকে তোমাদের সুবিধার জন্য জাস্ট আমি গিলিয়ে দিচ্ছি এই টাইপের বিষয় আর কি। জাস্ট আমি ছোট করে দিলাম। কারণ কি দেখো, তোমাদের ভ্যালুগুলো কিন্তু আমি বসিয়ে দিচ্ছি, ওই যে কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো আছে না, ওই ভ্যালুগুলোর মান ক্যালকুলেট করলে এইগুলোই আসবে। এবং ইউনিট কিন্তু আমি উল্লেখ করেছি, এইটা আছে কিন্তু জুলে, এইটা আছে মিটার এম মানে MS 1, এইটা আছে মিটারে। এটা মাথায় রাখবা, পরীক্ষার ক্ষেত্রে তোমার যে অপশন গুলা থাকে এই অপশন গুলাতে কিন্তু জুল থাকে না বা MS 1 থাকে না। এনাদার যদি অপশন থাকে তাইলে তোমাকে, তুমি যেটা বের হইব, এইখানে যদি তুমি শক্তি বের করো তাইলে সেটা জুলে বের হচ্ছে, দেন এনাদার ইউনিটে তুমি কনভার্ট হইতে হইব। এখন দেখো, বইতে আরেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ইয়েটা থাকে, জেড। আমাদের বইতে ম্যাক্সিমাম বইতেই দেখবা জেড জিনিসটা উল্লেখ করে না। কারণ ম্যাক্সিমাম বইতে বুরের যে মতবাদটা ছিল সেটা হাইড্রোজেনকে নিয়ে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি কি জেড এর মান 1। এজন্যই ম্যাক্সিমাম বইতেই আমাদের জেডটা উল্লেখ করে না। বাট যদি সেটা হাইড্রোজেন না থাকে, অন্য কোনো মৌল থাকে লাইক দ্যাট, তোমার হিলিয়াম থাকে বা লিথিয়াম থাকে, হিলিয়াম 2+ বা লিথিয়াম 2+ যদি থাকে, তখন কিন্তু আবার জেড এর মান 1 না। হিলিয়ামের ক্ষেত্রে জেড এর মান কত আমরা জানি, হিলিয়ামের ক্ষেত্রে জেড এর মান 2। আর লিথিয়ামের ক্ষেত্রে জেড এর মান কত, লিথিয়ামের ক্ষেত্রে জেড এর মান 3। এজন্যই আমি
প্রপার যে সলিউশনটা হইতে পারে বা প্রপার যে শর্টকাটটা হইতে পারে, এই শর্টকাটটাই আমি এখানে ইনক্লুডেড করছি। তাইলে আমাদের এইটা তো আর সংখ্যাগত একটা কনস্ট্যান্ট ভ্যালু, আমরা বুঝতেই পারলাম। এখন জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এন কি আমাদের কক্ষপথ সংখ্যা, যে কক্ষপথের শক্তি বলবে সেটা, আর জেড তো আমরা জানি যদি হাইড্রোজেন হয় তাহলে ওয়ান, বাট বাকি যেগুলো হয় সেগুলোর কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। ক্লিয়ার? দেন এনতম কক্ষপথে গুণনত ইলেকট্রনের বেগের ফর্মুলা এইটা, দেন হইলো এনতম কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা এইটা। আশা করি এতটুকু বুঝতে কারো কোনো আপত্তি নাই। দেন আমরা ডিবগলির সমীকরণ, আমাদের ডিবগলি স্যারে কি দিছিলেন, ডিবগলি স্যারে দিছিলেন আলোর মানে তোমার ইলেকট্রনের দ্বৈত ধর্ম, অর্থাৎ ইলেকট্রনের কণা ধর্ম আছে আবার ইলেকট্রনের তরঙ্গ ধর্মও আছে। সো কণা ধর্মটাকে রিপ্রেজেন্ট করে আমাদের, সরি, তরঙ্গ ধর্মটাকে রিপ্রেজেন্ট করে আমাদের ল্যামডায়, এবং কণা ধর্মটাকে রিপ্রেজেন্ট করে আমাদের ভরবেগে। ওকে, এখানে একটু মিস্টেক আছে, এখানে এম ভি আর লিখছি, এখানে এম ভি আর হবে না, এইটা শুধুমাত্র এইচ বাই এম ভি হবে। ওকে, তাহলে ডিবগলির সমীকরণ অনুসারে জানি আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হইলো এইচ বাই এম বি, বা ভরবেগকে আমরা পি দ্বারা ডিনোটেট করি আর কি, মোমেন্টামকে আমরা পি দ্বারা ডিনোটেট করি। তো এইগুলোও আমরা জানি। তাইলে এইখানে একটা প্রবলেম আছে, সেটা যদি আমরা এখন একটু সলভ করার ট্রাই করি। বলছে কি যে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এইটা, দ্যাটস ওয়াই ল্যামডার মান দেওয়া আছে। এটা কিন্তু একটা ফুটনে দেওয়া আছে, এখন বলছে এক মোল ফুটনের শক্তি কত কিলো জুল, তোমাকে শক্তিটা কিলো জুলে বের করতে হবে, এম আই রাইট? ওকে ফাইন। এখানে তরঙ্গ দৈর্ঘ্য মিটার দেওয়া আছে, সো কোনো পেইন নাই। তাইলে তুমি এখন যেটা ফাইন্ড আউট হবে সেটা হবে, তুমি যদি, আমরা জানি কি ই সমান এইচ নিউ, বা ই সমান আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। এইখানে যে শক্তিটা বের হবে সেটা কিন্তু একটা ফুটনের বের হবে, তোমাকে বের করতে হবে এক মোল ফুটনের। তাইলে আমরা জানি এক মোল সমান কতটি ফুটন, এক মোল সমান আমরা লিখতে পারি যে কোনো পরমাণুর এক মোল সমানে আমরা লিখতে পারি 6.023 ইন্টু 10^23। তার মানে একটার যদি শক্তি হয় এত, তাহলে 6.023 ইন্টু 10^23 টি শক্তি কত হবে, এর সাথে এত গুণ করলেই হয়ে যাবে। তার মানে আনসারটা হবে এইটা। তার মানে আমি এইচ এর মান কত জানি, 6.626 ইন্টু 10^34। দেন সি এর মান কত জানি আমি, 3 ইন্টু 10^8। ল্যামডার মান কত দেওয়া আছে, ল্যামডার মান এসআই ইউনিটে দেওয়া আছে 8955224, আর 6.023 ইন্টু 10^23। এখন দেখো এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কিসে বের হয়েছে, এই রেজাল্টটা জুলে বের হয়েছে, এম আই রাইট? এখানে যে রেজাল্টটা বের হবে জুলে, কিন্তু প্রশ্নে কি বলছে, কিলো জুল। তাহলে জুল থেকে কিলো জুলে যাইতে হলে কি করতে হবে, আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে, বা 10^3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 10^3। এখন এইটা যদি আমরা ক্যালকুলেটরে বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাব। আমরা দেখে নেই কাঙ্ক্ষিত আনসারটা কত হয়, 6.626 ইন্টু 3 ইন্টু 6.023, 23 ইন্টু 10^34, সরি 34 প্লাস 23 প্লাস 8 মাইনাস 3 বাই হইল 0.895522 তাইলে আনসারটা আসবে, আমরা ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা আসে 1.34 ইন্টু 10^4। তাহলে আমাদের রাইট আনসারটা হইল ডি। এটা কি আমরা বুঝতে পারছি সবাই? আশা করি এটা না বোঝারও কোনো কিছুই নেই, খুব সহজ একটা ম্যাথ ছিল, যেটা কুয়েট 24-25-এ আসছিল, এবং এইটা মেবি তোমাদের প্রবলেম, সো তোমাদের প্রবলেমটাই সলভ করানো হইলো আর কি। আচ্ছা, পরের প্রশ্নটা কুয়েটের, এটাও কিন্তু তোমাদের গিভেন প্রবলেম। তো এইটা সম্পর্কে একটু আগে আমি বলছিলাম, এই যে এইখানে বলছিলাম যে আমরা কই ডেলি সমান এইচ নিউ, যদি আমাদের যে শক্তিগুলা ইনক্লুডেড দেয়া থাকে শক্তি স্তরে, এখানে কিন্তু দেওয়াই আছে, তৃতীয় শক্তি স্তরের দেওয়া আছে এবং দ্বিতীয় শক্তি স্তরে দেওয়া আছে, এবং তৃতীয় শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন পতিত হলে সে যে রশ্মি নির্গত হয় তার কম্পাঙ্ক কত হার্জ। তাহলে কম্পাঙ্ক দেওয়া আছে হার্জ, কিন্তু আমরা জানি কম্পাঙ্কের এসআই ইউনিট। ওকে, আর এখানে শক্তিগুলো কিসে দেওয়া আছে, আর্গে দেওয়া আছে, অর্থাৎ সিজিএস ইউনিটে দেওয়া আছে। তো আমি একটু আগেই বলছিলাম যে ইউনিটগুলো কনভার্সেশন করতে হবে, তার মানে এই যে ইউনিটগুলো আছে এই ইউনিটগুলোকে তোমাকে আগে এসআই ইউনিটে নিতে হবে। তো আগে আমরা ডেলিটা বের করে ফেলি। তাহলে ডেলিটা কত হবে, ই2 মাইনাস ই1, বা ই মানে ই2 মাইনাস ই3, বা ই3 মাইনাস ই2, যাই নেও না এখানে তুমি ভ্যালুটা পজিটিভ নিও।
ঠিক আছে, ভ্যালুটা পজিটিভ নিও, বিয়োগ করলে আনসার সেম আসবে, একটা আসবে নেগেটিভ একটা আসবে পজিটিভ, বাট ভ্যালু আমরা অলওয়েজ পজিটিভ নিব, এইটুকু মাথায় রেখো। তাহলে 2.44 ইন্টু 10 ইনভার্স 11 মাইনাস 5.54 ইন্টু 10 ইনভার্স 25। তাহলে এইটা করি, তো করলেই আমরা দেখি এখানে কত আসে, 2.44 ইন্টু 10 ইনভার্স 11 মাইনাস হইলো আমাদের 5.54 ইন্টু 10 ইনভার্স 25। তাহলে এইটা করলে যে জিনিসটা আসে সেমই তো আসে। আচ্ছা, এটা করলে নিয়ারলি কাছাকাছি ভ্যালু চলে আসে আর কি, যে 2.44 যদি ডাটা মিসিং না থাকে আর কি। আচ্ছা, এটা আসছে কি আর্গে আসছে, তাহলে আমাদের জুলে যাইতে হবে। তাহলে আমরা এক আর কি সমান লিখতে পারি 10 ইনভার্স 7 জুল। তার মানে এটাকে লিখতে পারি 2.44 ইন্টু 10 ইনভার্স 18 জুল। ওকে ফাইন। তাহলে এটা তুমি ডেল ই পাইছো, আমাকে বলছে কম্পাঙ্ক কত। তাহলে আমরা লিখতে পারি কি ডেল ই সমান এইচ নিউ। তাহলে নিউটা সমান আমরা কি লিখতে পারি, ডেল ই বাই হলো এইচ। তাহলে ডেল এর মান কত, 2.44 ইন্টু 10 ইনভার্স 18, আর এইচ এর মান হলো 6.626 ইন্টু 10 ইনভার্স 34। তাহলে আনসার 6.626 ইন্টু 10 ইনভার্স 34। তাহলে আনসারটা আসবে আমাদের যে 3.68 ইন্টু 10 টু দি পাওয়ার 22 আর্জ। তো এইটা হলো আমাদের রাইট আনসার। মেবি এইখানে ডাটা ভুল আছে, এই জন্য এইখানে কোনো আনসার নাই আর কি। এটা 10 ইনভার্স 25 হবে কিনা আমার ডাউট এর বিষয় আর কি। আচ্ছা যাই হোক, তো আমরা প্রসেসটা বুঝতে পারছি, আশা করি প্রসেস বুঝতে বা এই টাইপের ম্যাথ বুঝতে কোনো প্রবলেম হবে না। ওকে, দেন আমরা আসি রিডবার্গ সমীকরণ। রিডবার্গ সমীকরণ বা বর্ণালী, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এইখান থেকে সাস্টে অনেক প্রশ্ন আসছে। মানে এই অধ্যায় থেকে সাস্টে যে প্রশ্নটাই আসছে তার 60 থেকে 70% প্রশ্নই আমি দেখছি যে এই বর্ণালী থেকে আসছে। বুঝতে পারলাম। তো আমরা এই যে নিউ বার, এটাকে আমরা জানি কি তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা, সো তরঙ্গ সংখ্যা সমান আমরা লিখতে পারি 1/λ, অর্থাৎ একক তরঙ্গ দৈর্ঘ্যের যে ফলটা পাওয়া যায় সেটাকেই বলা হয় তরঙ্গ সংখ্যা। সো এটার রিডবার্গ সমীকরণ হলো আর এইচ ইন্টু জেড স্কোয়ার, দেন 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। n1 মানে হইলো তোমার নিম্ন শক্তি স্তর বা গ্রাউন্ড স্টেট, নিম্ন স্তর। আর n2 মানে হইলো উচ্চ স্তর, উচ্চতর স্তর। আচ্ছা, আর এইচ রিডবার্গ ধ্রুবকের মান আমরা জানি কত, 106978 পার সেন্টিমিটার। ওকে, আর জেডটা কি, জেড হইলো আমাদের প্রোটন সংখ্যা। বইতে এইখানেও কিন্তু জেড দেয় নাই, তোমরা যদি বই খুলো তাইলে দেখবা যে ম্যাক্সিমাম বইতেই জেড ইউজ করে নাই আর কি। সো আমি বলছিলাম জেড কি জন্য ইউজ করবো, যদি হাইড্রোজেন পরমাণু ছাড়া অন্য কোনো পরমাণু থাকে তাহলে কিন্তু আমাদের জেডটাকে কাজে লাগাতে হবে, আদারওয়াইজ প্রয়োজন নাই। হাইড্রোজেন তো আলাদা জেডের মান, এজন্য বইতে যেটা করছে হাইড্রোজেনকে ধরেই করছে, এর জন্য আর এইচ ইন্টু 1 - n1 স্কোয়ার মাইনাস 1 - n2 স্কোয়ার দিছে। তো এটাই হলো আর কি রিডবার্গ সমীকরণ। দেন হইলো আমাদের যে বিভিন্ন বর্ণালী আছে, আমরা জানি যে বইতে 6টা বর্ণালী আছে। তো এই যে বর্ণালীগুলা, এই বর্ণালীগুলোর ক্ষেত্রে আমরা যদি তোমাকে সিরিজ বলে, লাইক দ্য লাইম্যান সিরিজ, তাইলে তুমি তার কিসের মান জানো, তুমি তার গ্রাউন্ড স্টেটের মান জানো। লাইম্যান সিরিজ যদি বলে তাহলে তুমি তার কিসের মান জানো, তুমি তার গ্রাউন্ড স্টেটের মান জানো। দেখো লাইম্যান সিরিজের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটের মান কত আমাদের, 1। ওকে, দেন বামার সিরিজ সেটা হলো 2, পেস্টেন সিরিজ 3, ব্র্যাকেট সিরিজ 4, ফুনর সিরিজ 5। বাট আপার স্টেট মানে এন টুর মান কি হবে আই ডোন্ট নো। বাট তোমাকে যদি একটা সিরিজ বলে দেয় তাহলে তুমি তার এন এর 1 এর মান তোমার গিভেন, বুঝতে পারছি। এবং আরেকটা জিনিস মনে রাখবা, লাইমেন সিরিজ হয় অতি বেগুনি মানে ইউভি রশ্মিতে, আর বামার সিরিজ হয় দৃশ্যমানে, আর বাকি যেগুলো আছে সবগুলোই হয় অবলোহিত রশ্মিতে বা আইআর রশ্মিতে। তো ফুলি এইগুলো আমাদের জানা কথা বা পারা কথা আর কি। তারপরে আসি এই যে কিছু জিনিস এখানে যে কিছু টপিকস আমি বলে দিচ্ছি, এই টপিকস গুলো ইম্পর্টেন্ট। লাইক দ্যাট এই যে জিনিসটা, যে যে কোনো সিরিজের এনতম লাইনের জন্য যে বলে, লাইক দ্যাট তোমাকে বললো বামার সিরিজের
যেমন পঞ্চম লাইনের জন্য তুমি সামথিং কোনো একটা কিছু বের করো, তাহলে এনতম সিরিজ হইলে, যেহেতু বামার সিরিজ বলছে মানে যে সিরিজই বলুক না কেন, তার তো আমরা N1 এর মান জানি। তাহলে ওই N1 এর মানের সাথে যততম লাইন বলবে সেই লাইনটা যোগ করে দিলেই তুমি N2 এর মানটা পেয়ে যাবে। মানে সিরিজ বললে আমাদের কনসার্ন কি, সিরিজ বললে আমাদের কনসার্ন হলো N1 এর মান আমাদের গিভেন, N1 এর মান গিভেন কই এই চার্ট থেকে আমরা N1টা পাইছি, দেন N2 এর মানটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এখন বিভিন্ন কেসের ক্ষেত্রে N2 এর মান বিভিন্ন হয়। যেমন যে কোনো সিরিজে এনতম লাইনের ক্ষেত্রে N2 এর মানের ফর্মুলা হলো N1 + N। এখন তোমাকে যদি যে কোনো লাইন না বলে, তোমাকে যদি এই রকম ক্রাম বলে যে তুমি সর্বোচ্চ শক্তি বের করো, বা সর্বোচ্চ কম্পাঙ্ক বের করো, বা সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত সেটা ফাইন্ড আউট করো, বা বলতে পারো তোমার সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, শক্তি যদি সর্বোচ্চ হয় বা কম্পাঙ্ক যদি সর্বোচ্চ হয়, তাইলে তরঙ্গ দৈর্ঘ্য হয় আমাদের সর্বনিম্ন। কিভাবে দেখো, আমরা যদি একটু দেখি, সমান আমরা জানি কি H নিউ বা Hc/λ। তাইলে আমরা বলতে পারি প্রপোর্শনাল নিউ বা প্রপোর্শনাল 1/λ। তার মানে শক্তির মান ম্যাক্সিমাম হইলে কম্পাঙ্কের মানও ম্যাক্সিমাম, তরঙ্গ দৈর্ঘ্যের মান মিনিমাম। বুঝাইতে পারলাম তো, তরঙ্গ দৈর্ঘ্যের মান মিনিমাম। তাইলে সর্বোচ্চ শক্তি বা কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য যদি বলে, তাহলে আমাদের N2 এর মান ডিরেক্ট হইলো ইনফিনিটি, N2 এর মান ডিরেক্ট ইনফিনিটি। আচ্ছা, এখন উল্টা কেস যদি হয়, সর্বনিম্ন শক্তি বা কম্পাঙ্ক বা তরঙ্গ সংখ্যা। আচ্ছা, আর যদি বলে যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, এই চারটা টার্মের মধ্যে কোনো টার্ম যদি উল্লেখ থাকে, তাহলে N2 এর মান হবে N1 + 1। আর বর্ণালীতে সৃষ্ট তরঙ্গের রেখার সংখ্যা যদি বলে যে একটা বর্ণালী এইখান থেকে এইখানে আসছে, যে ধরো লাইক দ্যাট তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে বা প্রথম কক্ষপথে আসছে, কতগুলো রেখার সৃষ্টি হবে, তাইলে এটার ফর্মুলা হলো N2 - N1 ইন্টু N2 - N1 + 1/2। তো হোপফুলি ফর্মুলাগুলো আমরা বুঝতে পারছি, বা ফর্মুলাগুলো কিভাবে ইউটিলাইজ বা কিভাবে ইউজ করব আমরা সেটা বুঝতে পারছি। এখন চলো আমরা আজকের এই বর্ণালী রিলেটেড যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো আমরা একটু সলভ আউট করার ট্রাই করি। প্রথম প্রবলেমটাই দেখো, আমরা যদি ওই যে রিডবার্গ যে সমীকরণ, এইটা, এটা সমান যদি RH1 - N1² - 1/N2², অর্থাৎ বইয়ের সমীকরণ ইউজ করি, তাইলে আমরা ধরা খাবো, কারণ এখানে লিথিয়াম বলছে। এজন্যই আমাদের এখানে একটা Z² আসবে। লিথিয়ামের ক্ষেত্রে জেড এর মান কত জানি আমরা, লিথিয়ামের ক্ষেত্রে জেড এর মান হইলো আমাদের 3। এখন বলছে কি, দেখো চতুর্থ শক্তি স্তর হতে তোমার দ্বিতীয় শক্তি স্তর আসছে, তার মানে N2 এর মান হইলো আমাদের 4, N1 এর মান হইলো আমাদের 2, আর RH এর মান দেওয়া আছে, RH এর মান কত দেওয়া আছে আমাদের, যে 1.0697 ইন 8 × 10⁻7 পার মিটার, অর্থাৎ এসআই ইউনিটে দেওয়া আছে। এখন বলছে কি বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য তোমার কত মিটার, তার মানে এইটাও তোমার এসআই ইউনিটে বের করবা। তাহলে মিউ বার সমান আমরা লিখতে পারি কি 1/λ, 1/λ, অর্থাৎ 3²। আর এইচ এর মান যা আছে সেটা বসিয়ে দাও, 1.9678 × 10⁻7, দেন হইল N1 এর মান 1/4, দেন হইল 1/16। দেন এইখানে ক্যালকুলেশন করে উল্টিয়ে দিলেই কিন্তু আমাদের ল্যামডার মানটা পেয়ে যাব, উল্টাইলে কিন্তু ল্যামডার মানটা পেয়ে যাব। দেন এইখান থেকে আমরা চুজ করে নিব যে আনসারটা কোনটা হবে। তো হোপফুলি এইটা বোঝার কথা বা এইটা পারার কথা এখন আমাদের। পরের প্রশ্ন, পরের প্রশ্নতে বলছে কি দেখো, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বামার সিরিজের, দেখো তোমাকে সিরিজ বলে দিছে বামার সিরিজ, দ্যাটস ওয়াই তুমি কি জানো, N2 এর মান জানো। N2 এর মান কত, 2, সরি N1 এর মান, নট N2 এর মান। যেহেতু বামার সিরিজ বলে দিছে, সেহেতু আমাদের কিসের মান জানি আমরা, যে বামার সিরিজ বলে দিছে যেহেতু, সেহেতু আমাদের জানি আমরা N1 এর মান, N1 এর মান 2। এখন কি বলছে, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, তাহলে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা হইলে আমরা একটু আগে দেখছিলাম N2 এর মান হয় ইনফিনিটি, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে N2 এর মান হয় ইনফিনিটি, তাহলে তরঙ্গ সংখ্যা কত, মিটার। ওকে, আর এইখানে RH এর মান মিটারই দিয়ে দিচ্ছে, তাইলে ওই যে না RH সমান আমরা লিখতে, সরি, যে আমাদের মিউ বার সমান লিখতে পারি RH, যে 1 - N1² - N2²। তাহলে RH এর মান তো দেওয়া আছে 10.97 × 10⁻6। আচ্ছা, N1 এর মান 1/4, আর 1/∞ মানে হলো 0। তার মানে আলটিমেটলি তোমার 10.97 × 10⁻6/4, এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই হইলো আমাদের আনসার। তো আমরা এটা একটু দেখতে পারি। তাহলে এইটার আনসার হয় যে এইটা হয় যে 2.97, হ্যাঁ 2.97 × 10⁻6।
অবশ্যই এখানে অপশনে 2.97 আসে না, আমি ক্যালকুলেশন করে দেখছি যে আমাদের আসে 2.74 ইন্টু 10 তাহলে আনসার এইটা কাছাকাছি আছে, এর জন্য আমরা এইটা রাইট আনসার নিতে পারি। আচ্ছা, তারপরের প্রশ্ন, পরের প্রশ্নটা ষষ্ঠের প্রশ্ন আর কি। ওকে, এইটা আরেকবার বুঝাবো, আচ্ছা ফাইন। দেখো, তোমাকে কি বলছে, বামার সিরিজ বলছে। তো বামার সিরিজের ক্ষেত্রে আমরা n1 এর মান জানি 2। ফাইন। এখন বলছে কি সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, তাহলে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা যদি হয়, আমরা একটু আগেই দেখছিলাম এইখানে যে দেখো, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি কি এন টুর মান হলো ইনফিনিটি। এখন বলছে কি তোমাকে তরঙ্গ সংখ্যা কত সেইটা বের করো। তরঙ্গ সংখ্যা মানে কি মিউ বার। তাইলে আর এইচ, আমরা ফর্মুলাটা বসেছে আর এইচ ইন্টু 1 - n1 স্কোয়ার - 1 বাই n2 স্কোয়ার। তাহলে n1 এর মান কত 2, তাহলে 1/4, আর n2 এর মান কত আমাদের ইনফিনিটি। তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে হইলো আমরা জানি জিরো, তার মানে এই টার্মটা জিরো চলে আসছে। তাইলে এখন আমি ক্যালকুলেশনটা করছি, আনসারটা যা আসছে সেটাই। বুঝা গেল এইটা এখন? বুঝছি, ওকে ফাইন। এরপরের প্রশ্নটা কি বলছে দেখো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে স্থানান্তরিত হয় বামার সিরিজের সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য। এটা কিন্তু বামার সিরিজ বলে দিচ্ছে, তার মানে n1 এর মান হলো আমাদের 2। সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এত, কোন শক্তি স্তর হতে কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর হইল। তাইলে আমাকে বলছে কোন শক্তি স্তর হতে কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর হইলো। তার মানে তুমি যেহেতু বামার সিরিজ বলছে, তাহলে n1 এর মান জানো। এখন তোমার আপার স্টেটটা বের করতে হবে, সো আপার স্টেটটা জানো না। প্রথম কথা, যেহেতু বামার সিরিজ বলছে আমাদের এন অপশন বাদ, এটা বাদ, এটা অপশন দেখেই আমরা বুঝতে পারি যে এটা হবে না। দেন আমাদের বাদ কি, আমাদের ডিনো অপশনও বাদ, কারণ এইটাতে n1 এর মান কত আছে 3, আর প্রথমটাতে n1 এর মান আছে 1। তার মানে এই দুটো অপশন বাদ, তাহলে আনসার হবে হয় 4 না হয় 5। এখন আমরা বের করবো n2 এর ভ্যালু, n2 এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। ফাইন। তাহলে এখন আমরা কিভাবে বের করবো, ফর্মুলা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এটা কিন্তু ন্যানোমিটার দেওয়া আছে, ল্যামডা সমান দেওয়া আছে এত ন্যানোমিটার, তাহলে এটাকে মিটার নিলে হবে 10⁻৯ মিটার। হোপফুলি আমরা এটা বুঝার কথা। আচ্ছা, আর ইলেকট্রন তো আমরা n1 এর ভ্যালু জানি, তাইলে এখন আমরা লিখতে পারি যে 1/ল্যামডা, আর রিডবার্গ ধ্রুবকের মান আমরা জানি কত, যে আমরা জানি কি আর এইচ সমান জানি দেখো 1.0967 8, আমরা পার সেন্টিমিটার জানি, আমি রাইট? পার সেন্টিমিটার জানি। তাহলে এটা যদি তুমি মিটারে নাও, তাহলে 1.078 ইন্টু কটা হলো, দুইটা চারটা পাঁচটা, 10⁻7 পার মিটার। একটু আগেই আমরা দেখছিলাম এটা 10⁻7 হয়, সরি 10⁻9 হয় মেবি, না 10⁻7 ঠিক আছে, 10⁻7 পার মিটার। তাহলে আর এইচ এর ভ্যালু আমরা পাইলাম, আমরা এসআই ইউনিটে নিলাম কি, তাহলে আর এইচ n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। ওকে, তাইলে আমরা বসিয়ে দেই যে 3 4 ইন্টু 10 ইনভার্স 9, সরি 19 না, 10 ইনভার্স 10 ইনভার্স 9, আর এইচ এর ভ্যালু 1.9678 ইন্টু 10 টু দি পাওয়ার 7। আচ্ছা, n1 এর ভ্যালু হইলো 4, আর n2 এর ভ্যালু আমরা বের করব n2 স্কোয়ার। ওকে, তাইলে আমরা এখন কিভাবে করতে পারি, এটাকে এইটার সাথে গুণ করো, বা আমরা এই দিকে এনে এনে ফেলি। তাইলে 34 ইন্টু 10 ইনভার্স 9 ইন্টু 1.9678 ইন্টু 10⁻7, দেন 1/4 মাইনাস n1 2 স্কোয়ার। ওকে, এইটাকে আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখি কত আসে। 1/34 ইন্টু 10 ইনভার্স 9, দেন হইল 1.9678 ইন্টু 10⁻7। তাহলে এটার ক্যালকুলেশন করলে আমাদের এই সাইড আসবে যে 117.09, 1/4 মাইনাস 1/n2 স্কোয়ার। তাইলে n2 কে এইদিকে নিয়ে নিব, n2 কে আমরা এইদিকে নিয়ে নিব, আর এটাকে এইদিকে নিয়ে আসবো। নেগেটিভ আসার তো কথা না, এটা তো নেগেটিভ চলে আসে, এটা 10⁻7 না, 10 পাওয়ার
10^7 তো ঠিকই আছে। আচ্ছা, আমরা ক্যালকুলেশন করি। ওকে, তাইলে 1 বাই, আবার কইরা দেখি তো, 1/434 into 10 inverse 9 into 10 to the power 7। সরি, এইটার মান আসে, এই যেন আমি বলছিলাম, এইটার মান আসবে আমাদের 0.117, 0.117। তাইলে আমরা করি 1 - n² দেন 1/4 -0.117। তাইলে 0.25 মাইনাস আনসার। তাইলে এইখানের যে রেজাল্ট আসে 0.13। তাইলে আমরা লিখতে পারি, দেখো n² আমরা এটাকে উল্টিয়ে দিব 0.13। তাইলে আনসারটা আসবে তোমার 7.54, বা n2 সমান আসবে আমাদের √ওভার 2 সামথিং আসে, 7.54, তাহলে √ওভার সামথিং আসবে আর কি। তাহলে এটা আসে 2.74। তাহলে 2.74 হয় না, আমাদের 3 হয়। তাহলে এটার অ্যাকচুয়াল আনসার হবে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে। আচ্ছা, তো এইখানে অ্যাকচুয়ালি আনসারটা হবে পঞ্চম কক্ষপথ থেকে আর কি, এটার আনসারটা হবে পঞ্চম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে, রাইট আনসারটা। এখানে দেখবা কোনো জায়গায় আমার হয়তো বা ক্যালকুলেশন মিস্টেক আছে, বাট প্রসেস ঠিক আছে। প্রসেস যেভাবে করছি এই প্রসেসেই, বাট সামহাও কোনো জায়গায় ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, এজন্যই আনসারটা মিলে নাই আর কি। আনসারটা হবে পঞ্চম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে। তো প্রসেস কি বুঝতে পারছি যে কেমনে কি করব। এখানে তাড়াহুড়ায় আমার ক্যালকুলেশন বা হিজিবিজি হয়ে গেছে, সো ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, বাট প্রসেস যেভাবে আছে এইভাবে প্রসেসটা করবো। আনসারটা হবে পঞ্চম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে। নিজের একটু খাতা কলমে করবা, তারপরে যদি মিলে না তখন আমাকে বলবা, আমি করে দিব, সমস্যা নেই। ওকে, এইটা তো এখানে কি বলছে, হাইড্রোজেন পরমাণুতে লাইমেন সিরিজের একটি ইলেকট্রন ষষ্ঠ শক্তি স্তর হতে স্থানান্তরিত হয়ে বিকিরিত ফুটনের শক্তি এত। লাইমেন সিরিজ বলছে, তার মানে আমরা কিন্তু n1 এর মান জানি, n1 এর মান 1। ফাইন, একই সিরিজের মানে সেম লাইমেন সিরিজেই বলছে n2 শক্তি স্তর হতে স্থানান্তরিত হলে বিকৃত ফুটনের শক্তি কত কিলোজুল। তাইলে এইটা ইজিলি আমরা করতে পারি। দেখো, আমরা জানি বিকিরিত ফুটনের শক্তি কত কিলো জুল, সেটাই আমরা বের করব। ফাইন, আচ্ছা, তাইলে তুমি লিখতে পারো কি, দেখো 1/ল্যামডা সমান আমরা লিখতে পারি RH n1² - n2²। ওকে, এখন যদি আমরা শক্তি বের করতে চাই, তাহলে শক্তি যদি বের করতে চাই, তাইলে দেখো আমরা HC/ল্যামডা উভয় পক্ষে আমরা HC গুণ করে দিই, আর H দেন n1² - n2²। এখন দেখো তো আমাদের এইচ গুণ করলাম, কারণ আমরা এইটা সমানে আমরা কি লিখতে পারি, একটা শক্তি লিখতে পারি। এতটুকু তো আমরা বুঝতে পারছি। তাইলে এইটাকে ধরে নিলাম আমি ষষ্ঠ শক্তি স্তর যদি বলছে, তাইলে আমি ধরে নিলাম এটা E6। তাহলে E6 সমান আমরা লিখতে পারি HC/RH। ওকে, লাইমেন সিরিজ বলছে, তার মানে এটার মান 1 - 1/36। ওকে ফাইন, সেম কাজটাই আমরা করি দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে, অর্থাৎ E2। E2 সমান লিখতে পারি HC, সরি এটা সি একটু বড় হাতের হবে, HC/RH দেন 1/1 - 1/4। এখন তুমি রেশিওটা নিবা, বলছে কি দ্বিতীয় শক্তি স্তর হতে যদি তোমার ওই প্রথম শক্তি স্তর মুভমেন্ট করে, তাইলে আমাদের কতটুকু হয়। E6 এর মান কিন্তু দেওয়া আছে 2 × 10⁻10⁻15 কিলোজুল দেওয়া আছে। তাইলে এখন যদি আমরা নেই এইটাকে যে E2/E6, E2/E6, তাইলে এই দেখো এসসি এসসি কিন্তু বাদ চলে যাবে, এসসি এসসি বাদ চলে যাবে। তাইলে E2-র ক্ষেত্রে তা হবে কি 1 - 1/4, আর এখানে তা হবে কি 1 - 1/36। তাইলে আমাদের E2টা বের হবে, E2টা বের হবে, আমাদের E6 এর ভ্যালু কত দেওয়া আছে 2 × 10⁻16, সরি 15। আর এইটা ক্যালকুলেশন করলে যেটা আসে আর কি, এটা ক্যালকুলেশন করে আমি বলে দিই কত আছে। 2 × 10⁻15,
তাহলে টোটাল আমাদের যে রেজাল্টটা আসে সেইটা 1.54 ইন্টু 10⁻15 কিলো জুল। তাহলে এইটার আনসার কত? এই যে সি নং হইলো এইটার আনসার। এটা কি প্রসেস কি বোঝা গেল? আমরা কি সবাই এইটার প্রসেস বুঝতে পারছি? মমিতা, রিয়াদ, শাম্মী। জি, ওকে। তাহলে আমরা এইটার প্রসেস বুঝতে পারলাম। তারপরে দেখি আমরা, যদি আগের প্রিভিয়াস যে ম্যাথ গুলা করাইছি সেটা যদি আমরা বুঝিয়া থাকি, তাহলে এই ম্যাথটাও আমরা সলভ করতে পারবো। এই ম্যাথটা আমি করিয়ে দেই না। 1 গ্রাম 1 মোল একটি কতটি ইলেকট্রনের জন্য, এইগুলার ম্যাথ কিন্তু আমাদের প্রিভিয়াস স্লাইডেই আমরা পড়াইছি। তো এটা নিজে করবা, নিজেদের জন্য একটা টাস্ক দিয়ে রাখলাম ক্লাসের। আচ্ছা, এখন চলো আমরা দ্রাব্যতাতে মুভমেন্ট করি। ওকে, ফাইন। তাহলে দ্রাব্যতার ফর্মুলা, সেটা আমরা কি জানি? দ্রাব্যতা ইএস সমান 100 এম বাই হলো ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এইগুলার কার পরিচয় কি একটু আমি দেওয়ার ট্রাই করি। স্মল এম দ্রবের বল, ক্যাপিটাল এম দ্রবণের বল। ওকে, আচ্ছা, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম দ্রাবকের বল, দ্রাবকের ভর। আর এস হইল আমাদের দ্রাব্যতা। এখন দেখো দ্রাব্যতা মিন্স কি। দ্রাব্যতা মিন্স হলো 100 গ্রাম দ্রাবককে, 100 গ্রাম দ্রাবক, দ্যাটস মিন তুমি যদি পানি হিসাব করি, তাহলে 100 গ্রাম পানিকে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে, ঠিক আছে, সম্পৃক্ত এই কথাটা উল্লেখ করতে হবে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যত গ্রাম দ্রব লাগে, যত গ্রাম দ্রব লাগে, সেটাই হইল দ্রাব্যতা। অর্থাৎ 100 গ্রাম দ্রাবক মানে পানিকে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যত গ্রাম দ্রাবক প্রয়োজন, সেটাই বলা হয় দ্রাব্যতা। লাইক দ্যাট তোমাকে বললাম, আমার ধরো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বললাম আমি 36, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36। এর মানে কি? এর মানে হইল এইখানের মধ্যে 100 গ্রাম পানি যদি নেও, তাইলে তোমার 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে। তার মানে দ্রবণের ভর কত তাইলে? তাহলে দ্রবণের ভর হবে 136 গ্রাম। তার মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রাবক 36 বলতে কি, তুমি যদি 100 গ্রাম দ্রাবক মানে পানি নেও, তাহলে তোমার 36 গ্রাম কি নিতে হবে? সোডিয়াম ক্লোরাইড নিতে হবে। তাহলে তোমার টোটাল যে দ্রবণটা আছে এই দ্রবণের ওয়েট কত হবে? 136। এই বিষয়টা বোঝা কিন্তু খুব বেশি জরুরি আর কি, আমাদের দ্রাব্যতা ম্যাথ যদি করি, তাহলে এই বিষয়টা বোঝা অতীব জরুরি। তারপরে আমরা আসি যে দ্রাব্যতার নর্মালি কোনো ইউনিট নাই, বাট অনেক সময় দেখা যায় গ্রাম পার লিটারেও দ্রাব্যতা হিসাব করা হয়, বা মূল পার লিটারেও দ্রাব্যতা হিসাব করা হয়। তাহলে গ্রাম পার লিটার মানে কি, প্রতি লিটারে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে সেটাকেই বলা হয় তোমার ওই দ্রবের দ্রাব্যতা। বাট নর্মালি দ্রাব্যতার কোনো ইউনিট নাই। বুঝতে পারছি দ্রাব্যতার মূল ডেফিনেশন এই যে এইখানে যেটা বললাম সেইটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইটাই সিমিলার যে রাশিগুলো আছে তার অনুপাত, আর সমজাতীয় দুইটা রাশির অনুপাতের কি নাই, আমরা কোনো একক নাই। তারপরে দেখো দ্রাব্যতার বিভিন্ন প্রভাবক আছে, ওই প্রভাবকের মধ্যে চাপের একটা ইফেক্ট আছে। ওই ইফেক্টে গিয়ে আমাদের হেনরি সাহেব একটা ফর্মুলা দিচ্ছেন। সেই ফর্মুলাটা হলো কোনো একটা দ্রবের, অবভিয়াসলি সেটা গ্যাসীয় দ্রবণ হতে হবে, কোনো একটা গ্যাসীয় দ্রবণের দ্রাব্যতা তার চাপের সমানুপাতিক। তার মানে এই সমানুপাতিক উঠিয়ে আমরা কে ইউজ করতে পারি, এই কেটা হলো হেনরির ধ্রুবক। হেনরির ধ্রুবক এইটা তোমার যে প্রশ্নের মধ্যে উল্লেখ করে দিবে আর কি, হেনরির ধ্রুবকের ভ্যালু কত। তাইলে আমরা যদি এখন দ্রাব্যতা রিলেটেড যে শাস্ত্রের প্রশ্নটা আছে এই প্রশ্নটা যদি সলভ করি, তাইলে দেখো আমাকে বলছে কি যে পানিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 দেওয়া আছে, এটা দ্রাব্যতা দেওয়া আছে। এখন বলছে কি 200 গ্রাম জলীয় দ্রবণে 50 গ্রাম লবণ মিশ্রিত আছে। ওকে, তাইলে দ্রবণটি সম্পৃক্ত করতে কত গ্রাম লবণ যোগ করতে হবে? তার মানে 200 গ্রামের মধ্যে 50 গ্রাম অ্যাড করা আছে, তাইলে দ্রবণটা
সম্পৃক্ত করতে কত গ্রাম লবণ যোগ করতে পারবে। তাহলে এটা চাইলে কিন্তু আমরা ইনিমিনি চিনি মানে ঐকিক নিয়মেই করতে পারি। কিভাবে দেখো, এই যে 36 গ্রাম দ্রব্যতা বলতে কি আমরা বুঝি 100 গ্রাম জলীয় দ্রবণ। আচ্ছা, এটা কিন্তু দ্রবণ দেওয়া আছে, বুঝতে পারলাম, এটা কিন্তু দ্রবণ দেওয়া আছে। তাইলে আমরা 36 গ্রাম দ্রব্যতা বলতে কত গ্রাম দ্রবণ আছে? 136 গ্রাম। ওকে, তাইলে 136 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য কতটুকু লাগে? আমাদের 36 গ্রাম লাগে। তাইলে আমাদের 200 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য কতটুকু লাগবে? আমাদের 36 × 200 বাই হলো 136। তাহলে ক্যালকুলেশন করি, 36 × 200 বাই হলো 136। তাইলে ক্যালকুলেশন করলে আসে আমাদের 52.94 গ্রাম। এইটাকে বুঝতে পারছি যে 52.94 গ্রাম যে আসে। একটু কাইন্ডলি জানাইবা যে এইটা বুঝতে পারছি কি না। জি, এখন আমাকে বলো তো কত গ্রাম লবণ যোগ করতে হবে? ওকে, তাইলে দেখো, তাইলে অলরেডি তোমার কিন্তু আছে, কত দেওয়া আছে আমাদের? 50 অলরেডি এড করা আছে, তাইলে তোমার যোগ করতে হবে 2.94। দ্যাটস ওয়াই 3, কারণ অপশনে 3 নাই। তাহলে তুমি 2 নিতে পারবা না, তুমি চাইলে 4 নিতে পারবা। আচ্ছা, 4 নিতে পারবা। এখন দেখো, আমরা যদি অ্যাকচুয়াল ওয়েতে করতাম, ওই যে দ্রব মানে দ্রাবক দ্বারা করতাম, তাইলে কিন্তু আমাদের আরো একুরেট রেজাল্ট আসতো। দ্রাবক দ্বারা দ্যাটস মিন এখানে যেভাবে বুঝাইছিলাম যে 100 গ্রাম পানির হিসাবে যদি করতাম, তাইলে যদি করি তাইলে দেখা যাবে একুরেট আনসারটা আসবে। আমাদের বিকল্প ওয়েতে যদি করি, এনাদার ওয়ে, আমি কিন্তু সম্ভাব্য সব ওয়েটাই বলে দিচ্ছি, তুমি পরীক্ষার ক্ষেত্রে এটা করলে পরীক্ষার ক্ষেত্রে ইজিলি করতে পারবা, মানে ইজিলি একটা গেস করে তুমি আইডিয়া পেয়ে যাবা। আর এখন যেটা করবো, এটা করলে আমরা একুরেট আইডিয়া পাবো। আচ্ছা, এইখানে বলো তো কতটুকু পানি আছে? এই যে 200 গ্রাম জলীয় দ্রবণে কতটুকু পানি আছে সেটা কি বলতে পারবে তোমরা? আচ্ছা, এখানে দ্রবণ আছে হইলো তোমার 200, আর দ্রব আছে 50, তার মানে দ্রাবক আছে 150 গ্রাম। ওকে, তাহলে আমরা দ্রাব্যতা কি জানি, যে 36 গ্রাম কথাটার অর্থ হইলো 100 গ্রামকে সম্পৃক্ত করতে লাগে আমাদের 36 গ্রাম। তাইলে 150 গ্রামকে সম্পৃক্ত করতে কতটুকু লাগবে? 36 × 150 বাই হইলো আমাদের 100। 36 × 150 বাই হইলো আমাদের 100। তাইলে আসে হইলো আমাদের 54 গ্রাম লাগবে। তা অলরেডি 50 গ্রাম তোমার ইনক্লুডেড, তার মানে 54 - 50, 150 গ্রাম। তাহলে দেখো, আমি যদি এই ওয়েতে করি তাইলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল আনসারটাই চলে আসবে। এটাকে বুঝাইতে পারছি? জি, ওকে। এই সেশনের ক্লাস টাইম শেষ হয়ে যাবে, আর বেশি না, আর মেবি 15 থেকে 20 মিনিট লাগবে। দ্রাব্যতা গুণফল টপিক্সটা পড়াই নিলে কিন্তু আমাদের এই অধ্যায়টাই মোটামুটি শেষ হয়ে যাবে। কাইন্ডলি আরেকবার জয়েন দিয়ে দিও, একটার ভিতরেই শেষ হয়ে যাবে আর কি। ওকে, আমাদের থার্ড সেশনটা শুরু করি, এবং এই সেশনটাই মোটামুটি শেষ হয়ে যাবে আশা করি। একটার ভিতরে শেষ করে দিতে পারবো। এই অধ্যায়টাও বড়, প্লাস প্রবলেম গুলো একটু ট্রিকি ছিল, দ্যাটস ওয়াই অনেক ইয়ে হচ্ছে, আর ফ্রি ভার্সন তো এজন্যই বারবার কেটে যাচ্ছে। What's- যেই আসো বোর্ডে দাগাদাগি কইরো না ভাই। ওকে, তো এই প্রশ্নটা যদি আমরা দেখি দ্রাব্যতা রিলেটেড, বলছে কি
50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের 100 গ্রাম সমৃদ্ধ দ্রবণকে বাষ্পীভূত করলে 50 গ্রাম অবশেষ পাওয়া যায়। ওই তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেট এর দ্রাব্যতা কত? ফাইন। তাহলে এখানে তুমি কি করছো, বাষ্পীভূত করছো, 100 গ্রাম দ্রবণ ছিল, দেন তুমি বাষ্পীভূত করে কত গ্রাম অবশিষ্ট পেয়েছো? 50 গ্রাম অবশিষ্ট পেয়েছো। তাহলে বাষ্পীভূত করলে কি দ্রবণের মধ্যে কি থাকে? আমরা জানি একটা দ্রবণের মধ্যে আমরা জানি কি, যে দ্রবণের মধ্যে থাকে কি দ্রাবক প্লাস দ্রবক। তাহলে তুমি যখন বাষ্পীভূত করছো তখন দ্রাবকটা উড়ে গেছে, তাইলে যে জিনিসটা আছে এইটা কি? দ্রব। দ্যাটস ওয়াই তোমার দ্রব আছে কত? 50, অর্থাৎ স্মল এম আছে তোমার 50 গ্রাম। আচ্ছা, আর দ্রবণের ভর কত দেওয়া আছে? দ্রবণের ভর দেওয়া আছে আমাদের 100 গ্রাম। তাইলে তুমি বলতে পারো ক্যাপিটাল এমটা দেওয়া আছে আমাদের 100 গ্রাম। তাহলে আমরা এস সমান তাহলে কি জানি, যে 100 এম বাই হলো ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, অর্থাৎ 100 × 50 বাই হইলো তোমার 100 - 50। তাহলে এটার আনসার হবে তোমার 100। তাইলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হইলো 100। বুঝতে পারলাম? এখন দেখো তাইলে এই যে এটা কি জন্য আমি স্মল এম নিচে আবার বলে দেই, যে একটা দ্রবণের মধ্যে থাকে কি দ্রাবক প্লাস দ্রব। আচ্ছা, তো দ্রাবক প্লাস যেহেতু দ্রব থাকে, তাইলে দেখো যখন তুমি টেম্পারেচার দিবা তখন দ্রাবকটা কিন্তু বাষ্পীভূত হয়ে যায়, তাইলে যে জিনিসটা থাকে সেটা হলো দ্রব, তার মানে অবশ্যই যেটা আছে সেটা হলো দ্রব। এই জন্য আমি দ্রবের বোর্ড নিছি, স্মল এমটা নিছি আমাদের 50, আর এটা তো দ্রবণ বলে দিচ্ছে, অর্থাৎ ক্যাপিটাল এম তো 100 বলে দিচ্ছে। দেন আমি দ্রাব্যতার যে মূল ফর্মুলা আছে ফর্মুলা বসাইছি, আনসারটা শেষ। ঠিক আছে, তাইলে এটার আনসার হবে সি আর কি। পরের প্রবলেম। পরের প্রবলেম আমরা এইচএসসি লেভেলে, এই প্রশ্নটা এইচএসসি লেভেলে আমরা অনেকবার করছি। এটা এইচএসসি হিসাবে গেলে আমরা বিন্দাস, এইচএসসি তে এই টাইপের একটা হট টপিকস। বাট এখন যেটা করব, আমরা তো অ্যাডমিশন জুনিয়র আসছি, তো অ্যাডমিশন জুনিয়র থাকলে তো আর আমরা এইচএসসির মতো এত বট করে করতে পারবো না। জাস্ট আমরা একটা ফর্মুলা লিখে দিব, ওই ফর্মুলাতেই তোমার আনসারটা হয়ে যাবে হোপফুলি। তো তোমাকে যদি বলে এইভাবে দুইটা টেম্পারেচার দিয়ে দেয়, দেন দুইটা টেম্পারেচারে যদি দ্রাব্যতা উল্লেখ করে দেয়, দেন একটা টেম্পারেচারে যদি তোমার দ্রবণের ভ্যালু উল্লেখ করে দেয়, দিয়ে বলে যদি আর কত গ্রাম দ্রব যোগ করতে হবে বা আর কত গ্রাম দ্রব অধক্ষিপ্ত হবে, তাইলে মানে অধক্ষিপ্ত হবে বা যোগ করতে হবে যেটাই হোক, যদি তোমার উচ্চ ঘনত্ব থেকে সরি নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে যাও তাইলে দ্রবের প্রয়োজন হবে, আর যদি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে কনভার্ট হয় তাহলে দ্রব যোগ করতে হবে, সরি দ্রব অধক্ষিপ্ত হবে। তাইলে যুগকৃত বা অধক্ষিপ্তের ফর্মুলা মনে রাখতে পারো, যুগকৃত বা অধক্ষিপ্ত দ্রবের যে ভরটা সেটার ফর্মুলা এইভাবে মনে রাখতে পারো, যে এক্স মাইনাস ওয়াই বাই হইলো 100 + এক্স ইন্টু আমাদের ভি। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই বাই হইলো 100 + এক্স ইন্টু ভি। এখন এই যে এক্স ওয়াই তারপরে ভি এইগুলা কি? ফার্স্ট অফ অল, যার যে টেম্পারেচারে দ্রবণ দিবে, যে টেম্পারেচারে দ্রবণের ভ্যালুটা দেওয়া আছে, লাইক দ্যাট 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তোমার দ্রবণের ভ্যালু দেওয়া আছে কত? 50। তাইলে এক্সটা হবে ওই টেম্পারেচারের দ্রাব্যতা, এক্স এর ভ্যালু হবে কি ওই টেম্পারেচারের দ্রাব্যতা, তার মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের দ্রাব্যতা কত? 50। তাহলে এক্স এর ভ্যালু হইলো আমাদের 50। তাইলে ওয়াইটা হবে অপর টেম্পারেচারের দ্রাব্যতা 90। এটা মডুলাস দিবা, আমরা অলওয়েজ পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করব। ওকে ফাইন। দেন হইলো 100 + এক্স এর মান কত? 50। আর বিটা হইলো যে দ্রবণ দেওয়া আছে সেই দ্রবণের মানে প্যারামিটার। তাহলে দ্রবণের কত দেওয়া আছে? 50। তাহলে এখন এটা ক্যালকুলেশন করি, উপরে তো আসবে 40, তাহলে 40 × 50 বাই হলো 150, তাহলে আনসার হলো 13.33। 13.33, তাইলে এইটার আনসার হবে এইটা ডি। মৌমিতা, এই ফর্মুলাকে আমরা বুঝতে পারছি, মানে এই যে শর্টকাটটা ডিরেক্ট এটা বের হয়ে যাবে কতটুকু যোগ করতে হবে বা কতটুকু অধক্ষিপ্ত হবে। তাইলে আবার বলি, এক্সট্রা হইলো যে যে দ্রবণের তোমার প্যারামিটার দেওয়া থাকবে সেই দ্রবণের দ্রাব্যতা। আচ্ছা, ওয়াইটা হইলো যাটা দেওয়া থাকবে না অপরটার দ্রাব্যতা। আর ভিটা হইলো তোমার যে দ্রবণটা আছে ওই দ্রবণের যে ভরটা দেওয়া আছে ওই টেম্পারেচার ওই ভরটা বা ওই অ্যামাউন্টটা। শেষ। তাহলে বসাই দিলেই তোমার উচ্চ ঘনত্ব নিম্ন ঘনত্ব যাই আছে শেষ। এটা আমরা শর্টকাটে ইউজ করতে পারি অ্যাডমিশনের জন্য।
তারপরে আসি দ্রাব্যতা গুণফল। তো ধরো যে কোনো একটা আমি র্যান্ডম একটা বিক্রিয়া নিলাম, A2V3, তাইলে তার দ্রাব্যতা গুণফল কত হবে? ক্লিয়ার? সো আমরা ফর্মুলাটা লিখতে পারি, দেখো আমি এখানে A2V3 এইগুলো না নেই, যেটা নর্মাল একটা ফর্মুলা লিখে দিই। ধরো এটা হইলো এক্স, এটা হইলো ওয়াই, ঠিক আছে? তাহলে মনে রাখবা, আমার উপরে আমি, অর্থাৎ আমার বলতে এখানে ধরছি এক্স, এক্স এর উপরে তবে এক্স, এখানে কিন্তু অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা, এক্স এর উপরে এক্স, ওয়াই উপরে ওয়াই, অর্থাৎ আমার উপরে আমি, তোমার উপরে তুমি, তার উপরে, অর্থাৎ তার বলতে এস আর কি, সি, সির উপরে আমি প্লাস তুমি, অর্থাৎ আমার উপর আমি, মানে দ্রাব্যতা গুণফলের যে ফর্মুলাটা, আমার উপর আমি, তোমার উপর তুমি, তোমার উপর তুমি, আর তার উপর আমি প্লাস তুমি, তার উপর আমি প্লাস তুমি, ওকে, তার উপর আমি প্লাস তুমি, শেষ। তাইলে এখন যদি তোমাকে বলে ধরো A2V3 এর দ্রাব্যতা গুণফল কত, এর যদি দ্রাব্যতা টোটাল যদি দ্রাব্যতা এস দিয়ে দেয়, তাহলে তার দ্রাব্যতা গুণফল হবে 2 স্কোয়ার ইন্টু 3 কিউব ইন্টু এস ইন্টু 2 + 3, দ্যাটস ওয়াই এটা হবে 4, আর এটা 27, তাইলে 108 S⁵ শেষ। তো হোপফুলি এইটা বোঝার কথা, আমরা না বোঝা আর কিছুই নাই। তারপরে পদক্ষেপ, পদক্ষেপটা আমরা কিভাবে হিসাব করি? আয়নিক গুণফল দ্বারা। ওকে, ফার্স্ট অফ অল দেখো তিনটা কন্ডিশন আমরা দেখছিলাম, কেএসপি ইজ ইকুয়াল কেআইপি, এটা যদি হয় তাহলে আমরা জানি কি সম্পৃক্ত, সম্পৃক্ত। দেন হইল কেএসপি থেকে যদি কেআইপি বেশি হয়, তাইলেই সেটা অদক্ষিপ্ত, অদক্ষিপ্ত। সম্পৃক্ত হলেও কিন্তু সেটা দ্রবীভূত। ওকে, আবার যদি উল্টা কেস হয়, কেএসপিটা বড় হয় এবং কেআইপিটা যদি ছোট হয়, তাইলেও সেটা দ্রবীভূত। তাইলে পদক্ষেপ শুধুমাত্র হবে যদি কেআইপিটা আমাদের বড় হয়, আদারওয়াইজ না। কেআইপি মানে কি? আয়নিক গুণফল। আচ্ছা, তাইলে এখন আমরা এই ম্যাথটা দেখার ট্রাই করি। বলছে এবি যৌগের, তোমার এম এর মানটা দেওয়া আছে, দ্রাব্যতা গুণাঙ্ক এত হলে যৌগটির দ্রাব্যতা কত। এই ম্যাথটা শিওর যারা সাস্টে পরীক্ষা দিছে ভুল করার পসিবিলিটি আমার কাছে মনে হয় যে 95%-এরও উপরে, 95% আপ এই প্রশ্নটা। কারণ এই প্রশ্নটা ইউনিটগুলো অনেক চেঞ্জ করেছে, আমাকেও কিন্তু বলছে দ্রাব্যতা কত। তার মানে সহজ হিসাব, এটার দ্রাব্যতা যদি আমি এস ধরি, এস ধরি, তাহলে তার দ্রাব্যতা গুণফল কত আসবে? এস ইন্টু এস মানে এস স্কোয়ার, তাহলে দ্রাব্যতা গুণফল সমান আমি লিখতে পারি 4 × 10⁻⁰। তাহলে এস এর মান কত আসছে? এস এর মান আসছে আমাদের, এটা যদি রুট করি তাহলে 2 × 10⁻⁵ শেষ। এখন দেখো আনসারে কিন্তু 2 × 10⁻⁵ নাই, কোনো জায়গায় 2 × 10⁻⁵ নাই। তাহলে মনে হইতে পারে এই প্রশ্নটা ভুল, ঠিক আছে না? মনে হইতে পারে এই প্রশ্নটা ভুল, অ্যাকচুয়ালি না, প্রশ্নটাতে আরেকটু ঘাটতে হবে। দেখো এইখান তুমি এইখানে দ্রাব্যতার ইউনিটটা কি বের হয়েছে, তাহলে মোল পার লিটারে বের হয়েছে। এখন এইখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে না, তার আণবিক ভর দেওয়া আছে না, তাহলে মোলটাকে তুমি গ্রামে কনভার্ট করো, গ্রামে কনভার্ট করো, তাহলে এন সমান আমরা কি জানি? W/m। তাইলে এন সমান আমরা জানি W/m, তাহলে এখানে ডাব্লিউ সমান তুমি লিখতে পারো কি এন এম। তাইলে এইখানের সাথে এই যে এমটা মানে 140 গুণ করে দাও, তাইলে দেখো 2 × 10⁻⁵ ইন্টু হইলো আমাদের 140, তাইলে যেটা আসবে সেটা হইলো গ্রাম পার লিটার। তাহলে 140 যদি আমি অ্যাড করে দেই, 2 × 10⁻⁵ ইন্টু 140, তাইলে দেখো এইটার রেজাল্ট আসে 2.8 ইন্টু 10⁻³ 2.8 × 10⁻³ এটা 140 আসছিল না 114 আসছিল, আচ্ছা হোয়াট এভার, 2.8 × 10⁻³। তার মানে এইটার আনসারটা হবে এ নম্বরটা আনসার হবে আর কি, যদি এটা মেবি 14 আসছিল। তবে আমি দেখি 4 × 10⁻⁵, এত ভুল হইলো কেমনে স্লাইডে, আমি তো এটাই বুঝতে পারলাম না। 10⁻⁵ ঠিক আছে, ইন্টু 140, এটা 14 হবে, নট 140।
এটা 14 হবে, 140 না, 14। তাইলে আনসারটা হবে 2.8 ইন্টু 10 ইনভার্স 4। আনসারটা কি বুঝতে পারছি? ওকে, আমাদের এইটার সলিউশন বোঝা গেল। আমাদের পরের সলিউশন, পরের প্রশ্নে কি বলছে দেখুন। বলছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত দেওয়া আছে, পিএইচ এর মান 10 হইলে ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা কত, ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা কত মোল পার লিটার। ফাইন, পিএইচ দেওয়া আছে, এই যৌগের পিএইচ দেওয়া আছে। এই যৌগটা কোন ধরনের যৌগ? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আমরা জানি ক্ষারীয় যৌগ। ফাইন, তাহলে ক্ষারীয় যৌগ হলে আমাদের পিএইচ দরকার নাই, আমাদের দরকার হয় পিওএইচ। তাহলে ফার্স্ট অফ অল পিওএইচ ফাইন্ড আউট করো। তাহলে পিওএইচ হবে 14 মাইনাস 10, দ্যাটস ওয়াই 4। তাইলে এইখান থেকে আমরা অলরেডি বের করতে পারি কি, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করতে পারি। হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হবে 10 ইনভার্স 4। ওকে ফাইন, তাহলে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা পাইছো। এখন আমরা দেখি এই যৌগটাকে একটু বিশ্লেষণ করি। বিশ্লেষণ করলে দেখতে পারি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এইটাকে তুমি যদি ভাঙো, তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস প্লাস 2 হাইড্রোক্সাইড। ওকে, তাহলে দ্রাব্যতার হিসাবে যদি যাই আমরা, দ্রাব্যতার হিসাবে যদি যাই, এটা যদি এস হয়, এইটাও এস, এটা হলো 2s, তাহলে তুমি যে রেজাল্টটা পাইছো 2s সমান পাইছো কত তুমি, 10 ইনভার্স 4। তাহলে আমার দরকার এস, তাহলে এস সমান হবে 10 ইনভার্স 4/2, অর্থাৎ 5 ইন্টু 10 ইনভার্স, সরি 1/2 মানে হলো 0, 10 ইনভার্স 5। ও আচ্ছা, ওয়েট, এটা তো আর তোমার দ্রাব্যতা গুণফল তো ডিরেক্ট দেওয়াই আছে, এটা তো আমাদের এখানে পেজ কাজে লাগবে না, এটাতে পেজ কাজে লাগবে না আমাদের, এখানে যেহেতু দ্রাব্যতা গুণফল ডিরেক্ট দেওয়াই আছে। তাহলে এইখান থেকে আমরা বের করতে পারি কত মোল পার লিটার। দেখো, তাহলে এখানে তোমার MgOH2, ফাইন, MgOH2, আর দ্রাব্যতা গুণফল দেওয়াই আছে। তাইলে আমরা এইটাকে যদি ধরতাম, ধরো Mg2 প্লাস প্লাস 2OH তাহলে এটা যদি এস হয়, তাইলে এইটাও এস, এটা হলো 2s। তার মানে দিন শেষে তার দ্রাব্যতা গুণফল কত হবে, 4s কিউব সমান তুমি লিখতে পারো 2 ইন্টু 10 ইনভার্স 11, বা তুমি s কিউব সমান লিখতে পারো 2 ইন্টু 10 ইনভার্স 11 হলো গিয়ে 4। আচ্ছা, বা তুমি এস, এস এর রেজাল্টটাই হবে আমাদের ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা আর কি। তাহলে এস সমান হবে কিউবিক রুট 2 ইন্টু 10 ইনভার্স 11 হলো গিয়ে 4। তাইলে কিউবিক রুট 2 ইন্টু 10 ইনভার্স 11/4, তাইলে আনসারটা আসে আমাদের 1.71 ইন্টু 10 ইনভার্স 4। 1.71 ইন্টু 10 ইনভার্স 4, এখানে কিন্তু কোনো রাইট আনসার নাই, প্রশ্নের মধ্যে কিন্তু কোনো রাইট আনসার নাই, আমাদের এই প্রশ্নে কিন্তু কোনো রাইট আনসার নাই। আচ্ছা, পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নে কি বলছে দেখো, আমাদের বলছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এজিসিএল এর দ্রাব্যতা গুণফল এত দেওয়া আছে, এই তাপমাত্রা 0.1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রাব্যতা কত। ফাইন, এটা খুব ইজিলি বের করতে পারি, এখানে কিন্তু সমায়ন ইফেক্ট আছে, সমায়ন ইফেক্ট আছে। সোডিয়াম ক্লোরাইড দ্রবণে এর দ্রাব্যতা কত, এর দ্রাব্যতা দ্যাটস মিন বলছে কি এজিসিএল এর দ্রাব্যতা কত। ক্লিয়ার, তাইলে আমরা এজিসিএল কে ভাঙি, তাহলে এজিসিএল, এটাকে যদি ভাঙো তাহলে এজি প্লাস সিএল মাইনাস। ওকে, আর সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা সেম রিজন পাইতে পারি, সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস। ওকে, তাহলে এইটার দ্রাব্যতা যদি এস হয়, তাহলে এইটার দ্রাব্যতা এস, এইটার দ্রাব্যতা এস, এবং সোডিয়াম ক্লোরাইডের কোনো মাত্রা কত দেওয়া আছে 0.1, তাহলে এইটা হবে 0.1, তাহলে এইটা হবে 0.1। দ্রাব্যতা গুণফল কার দেওয়া আছে, এজিসিএল এর। তাইলে দ্রবণে এজি এর গণমাত্রা কত, এজি এর গণমাত্রা আমরা এস,
এবং ক্লোরিনের গণমাত্রা কত? ক্লোরিনের গণমাত্রা টোটাল গণমাত্রা হলো এস প্লাস 0.1, এস প্লাস 0.1। তাইলে এখন আমরা দ্রাব্যতা গুণফল লিখতে পারি, এজিসিএল এর দ্রাব্যতা গুণফল কেএসপি সমান লিখতে পারি এজি প্লাস দেন হইলো ক্লোরিন মাইনাস, তাহলে কেএসপির ভ্যালু কত দেওয়া আছে আমাদের? 1 × 10⁻10, আর এটা হলো এস, আর এটা হলো এস প্লাস 0.1। তাইলে এইখান থেকে আমরা লিখতে পারি এটা সমান লিখতে পারি এস স্কোয়ার প্লাস 0.1 এস সমান লিখতে পারি 10⁻10, বা এস স্কোয়ার প্লাস 0.1 এস মাইনাস 10⁻10 সমান 0। এখন যদি আমরা মানে দ্বিঘাত সমীকরণের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আনসারটা চলে আসবে। বা তুমি উচ্চতর ঘাতটা বাদও দিতে পারো, ওকে, ওই যে তোমার এটা বাদও দিতে পারো, বাট আমি বাদ দিতে চাচ্ছি না, আমি সবগুলো ইনক্লুডেড করতে চাচ্ছি। দ্বিঘাত সমীকরণ অনুসারে যেটা আসে সেটাই আমি দেখি। তাহলে এস এর মান তো 1, দেন হইলো 0.1 মাইনাস 10/10। তাইলে আনসারটা আসে দেখো আমাদের, তাইলে এটার আনসার আসবে যে 9.99 × 10⁻10। এটাকে চাইলেই তুমি 1 × 10⁻9 লিখতে পারো, অর্থাৎ দ্যাটস ওয়াই আনসার হইলো সি। আনসার হইলো আমাদের সি। তো এই ম্যাথটা আশা করি আমরা বুঝতে পারছি বা কারো কোনো সমস্যা নাই। দেন হইলো আমাদের পরের ম্যাথ। এই পরের ম্যাথে বলছে কেএসপি দেওয়া আছে, তোমার বলছে পিএইচ কত। তাহলে কেএসপি থেকে তুমি ফার্স্ট অফ অল ওএইচ এর তুমি কি বের করবো? আমরা ঘনমাত্রা বের করবো, দেন আমরা পিএইচটা ফাইন্ড আউট করবো। তাইলে আগে আমরা ওএইচ এর সেম আগের মতোই, তাইলে এইটার দ্রব্যতা গুণফল কত পাইবো আমি? 4s³ পাইবো, 4s³ পাইবো। 5 × 10⁻16 দেওয়া আছে। তাহলে এস সমান আমি তাইলে কি লিখতে পারি? কিউবিক রুট, কিউবিক রুট 5 × 10⁻16 বাই হলো আমাদের 4। তাইলে কিউবিক রুট যদি আমি করি, কিউবিক রুট 5 × 10⁻16 বাই হইল আমাদের 4, তাইলে এইটা আসবে আমাদের 5 × 10⁻6, 10⁻6 এস এর মান। তাইলে আমাদের ওএইচ, ওএইচ এর গণমাত্রা হবে কত আমাদের? যে 10⁻5 মানে 2 দ্বারা গুণ করবা, কারণ দেখো MOH2 এটাকে তুমি যদি ভাঙো তাহলে লিখতে পারো M2+ প্লাস 2OH মাইনাস, অর্থাৎ এটা যদি এস হয় এটা এস, এটা হলো 2s, তার মানে এস এর ভ্যালু পাইছো, তাইলে OH এর গুণমাত্রা কত হবে আমাদের? 2 × এইটা হবে, 2 × এইটা হবে, করলে পাইবো কত আমি? তাই 5 × 10⁻5। এখন বলছে পিএইচ, তাহলে ফার্স্ট অফ অল আমরা পিওএইচ বার করি, তাহলে পিওএইচ হবে কি? মাইনাস লগ অফ ওএইচ, ওএইচ এর মান কত দেওয়া আছে? 10⁻5, তাইলে আমাদের এইটার মান আসবে কত? 5। তাহলে পিএইচ সমান আমাদের কত হবে? পিএইচ সমান হবে আমাদের 14 মাইনাস পিওএইচ, অর্থাৎ 14 - 5, দ্যাটস ওয়াই 9। তার মানে এইটার আনসার হবে আমাদের 9। তো হোপফুলি মানে আনসার হবে ডি। তো এই ছিল আর কি মোটামুটি আমাদের গুণগত রসায়ন। সো গুণগত রসায়ন নিয়ে মোটামুটি যতগুলো টপিকস আছে সবগুলো টপিকসই আমি এক ঝলকে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাট ওই যে একটা জিনিস রয়েছিল, তোমাদের আমি বলছিলাম আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ তোমরা নিজেরা একটু দেখে নিবা। আর কিছু আছে যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রথম দিকে যেগুলো আছে, বা আইসোটোপ, আইসোটোন, জাস্ট একটু থিওরি টাইপের, এইগুলো তোমরা যদি নিজেরা একটু পড়াশোনা করো তাইলেই পারবা আশা করি। তো অ্যানোটেড স্লাইড দিয়ে দিব, সমস্যা নাই। তো তোমরা পরে দেখে নিতে পারবা, আর চেষ্টা করবা যেন রেগুলার পড়া, বা আমি যে রুটিনটা মেক করে দিচ্ছি এই রুটিনটা টাইমলি শেষ করার, ঠিক আছে? তো পরবর্তী ক্লাসে আবার কথা হবে, গল্প গুজব হবে। তো আজকের ক্লাসটা এতটুকুই, বাই।